আমার একেবারেই তরুণ বয়সে তখন একটা আয়োজন করতাম আমরা সেন্ট্রাল রোডে, তখন নানান মাধ্যমের মানুষজন আসতেন এবং মানে আমাদের মূলত ওই সময় বেলাল ভাই, রহমান ভাই, ওনারা বেশ গুরুত্ব দিয়ে কথাবার্তা শুরু করতেন। ভালোই ছিল, খুব ইন্টারেস্টিং মনে হতো। তো এটা আমি 92 সালের কথা বলছি। তা এখন আমার মনে হয় যে আমাদের অফিসেও আমি দেখি যে আসলে বাইরে থেকে কেউ যদি অন্য মাধ্যমে কেউ আসে তাকে কি বলবে বা কীভাবে অভিযোজন জানাবে, এটা নিয়ে সবাই দিকে খুব কাচুমাচু অবস্থা থাকে। সো এখানে আমার মনে হয় যে এখানে যেমন আমরা প্রথম দিন এখানে 3 জনই সাহিত্যের মানুষ ছিলেন। আজকে একজন সাহিত্যের, উনি মূলত জার্নালিজমের, বিধান সিনেমার মানুষ, এদিকে বিজ্ঞাপনের মানুষ আছে, স্থপতি আছে, খুবই সরি, আচ্ছা আমার ভুল হলে আমাকে ক্ষমা করবেন। তারপরে অনেকেই আছে এখানে, হ্যাঁ, আমার সহকর্মীরাও আছে। কারণ আমরা চাই যেটা সবার জিনিস হোক, মানে আমরা ডাকবো একটা আমাদের স্পেস, আমাদের এখানে ঠিকানা, আমাদের এখানে, আর অতিথি হিসেবে সবাই আসবে, এটা আসলে ঠিক মানে আনন্দদায়ক না, আসলে চাইও না সেটা। তো আমরা চাই যে আসলে সবার জিনিস হয়ে উঠুক। এবং বিষয়টা কি, আমাদের প্রথমবার বিষয় ছিল কি গল্প বলবো, সেখান থেকে আমরা আসলাম আসলে বিশ্লেষণের অলিগলি। কেন আসলাম সেটাও একটু ব্যাখ্যা করতে চাই। মুজাফফরের সাথে বিস্তারিত কথা হয়েছে, বাকিটাও নিশ্চয়ই একটু ভেবে চিন্তে আসছেন। সো আমার যেটা মনে হচ্ছে কি যে আসলে আমরা সবাই খুব বেশি সুপারফিশিয়ালি এখন খুব সারফেসের মধ্যে আছি, মানে প্রমাণযুক্ত। হয়তো একটা সোশ্যাল মিডিয়ায় কিছু লিখে ফেলে 10টা লাইক পেলাম, ভাবলাম যে বা অনেক বেশি পেয়ে গেলাম, তো হাততালি পেয়ে গেলাম। সো সেটা একটা আনন্দ থাকে। তারপরে হচ্ছে আর্কিটেকচারাল প্র্যাকটিস বলি, আর আমার বা অন্যান্য একটু টুকটাক সিনেমার কাজ যেহেতু করি, বা ইভেন সবচেয়ে বেশি মিউজিকের ক্ষেত্রে যেটা হয় যে বিশ্লেষণ করতে চায় না কেউ। আপনি দেখেন সিনেমার নিয়ে আমরা কথা বলছি, কিন্তু কোনো সিনেমার আমাদের এখানে পত্রপত্রিকা ক্রিটিক নাই। আসলে সিনেমা কেন, কোনো কিছুর ক্রিটিক নাই, আর্কিটেকচারের ক্রিটিক নাই, সাহিত্যের নাই। তো সমালোচনার বিষয়টাও আসলে খুবই অদ্ভুত। কখন হবে এটা, মানে যদি সত্যিকার অর্থে আমরা বিশ্লেষণ করতে চাইতাম, আসলে আমরা বিশ্লেষণের গুরুত্বটা বুঝতে পারতাম। এখন সেটা কি ভয় চোটে করি না, নাকি পারি না, নাকি করতে চাই না, বা চিন্তার গভীরতা আমাদের নাই, কোথায় সমস্যাটা আমরা নিজেরাও জানি না আসলে। কিন্তু প্রশ্ন করতেও চাই না আসলে। প্রশ্ন করতে না করলে তো আসলে হবে না, আমাদের কৌতূহল নেই। তো ওই একটা জায়গাতে মনে হচ্ছে যে আমরা খুব সেলফ ম্যানেজমেন্টে ভীষণ রকমভাবে সবাই ব্যস্ত হয়ে গেছে। সব বিরোধীদের প্রত্যেকের মধ্যে কম বেশি আছে। কারো রাজনৈতিক বিশ্বাসের সাথে তার পেশা চর্চার কোনো মিল নেই, তার মানে পেশা মানে সৃজনশীল কাজের সাথে তার পেশা জীবনের কোনো মিল নেই, ব্যক্তিগত জীবনের সাথে তার হয়তো বা সোশ্যাল লাইফের কোনো মিল নেই। এই সব বিরোধের মধ্যে থেকে আমাদের তরুণ বা ভবিষ্যতের কথা যদি চিন্তা করি, আমি যে বয়সে এসে আমি চিন্তা তো করবোই। আমার মেয়ের বয়স মাত্র 4.5 বছর, কেন ভাববো না? এটা হচ্ছে এখন যে আমাদের প্রথম দিন একটা বিষয় থাকে, তেমন সেখানে একজন মূল আলোচক ছিলেন বা মূল বক্তা ছিলেন, কামাল ভাই ছিলেন, বাকি দুজন কথা বলেছে, তারপর বাকি সবাই কথা বলেছে। তা আমরা ধরে নিচ্ছি যে ওই পূর্বসূত্র ধরে মুজাফফরকে কথা বলবে, এরপর আমি সমাপুর সাথে কথা বলে নেব, বিধানের সাথে কথা বলে, ওনাদের মধ্যে যে কেউ একজন এর পরেরটার পূর্বসূত্র ধরা হবেন, তারপরে তার সাথে আরও একজন যুক্ত হবেন। কারা হবেন সেটা একটা প্রশ্নের ব্যাপার। আর বিশেষ করে আমি যদি জেন্ডার ব্যালেন্সের কথা বলি, একটা বিশাল বড় একটা প্রবলেম বলি করি, যে আমরা আসলে শুধু পুরুষদেরকেই খুঁজে পাই কথা বলার জন্য, আলোচনাতে কাউকে খুঁজে পাওয়া যায় না। কিন্তু মানে বলতে গেলে আমরা কাউকেই পাচ্ছি না সত্যিকারে। তো সেটাও একটা কঠিন একটা বিষয় যে আসলে কারা হতে পারে। তো সেটাও আপনাদের কাছে সহায়তা চাই। আমরা যে কোনো আমাদের এখানে যেটা খাওয়া দাওয়া হচ্ছে সেইটা থেকে শুরু করে, সময় থেকে শুরু করে কী নিয়ে কথা, সবাই যদি পরামর্শ হয় তাহলে এটা সবার জিনিস হলে এটা তাগিদটা আসলে সবার হবে। আসলে আমাদের কলটা হয়তো আমাদের দিক থেকে, কিন্তু এটা সবার জিনিস হয়ে যাক। হ্যাঁ, আমি অনেক কথা বললাম। মুজাফফর, থ্যাংক ইউ ফর কামিং। আসলে আমাদের গত পর্বের আমি শুধু এটুকু বলে দিই যে গত পর্বে আমাদের বিষয় ছিল ফিকশন, আসলে গল্প বা কাহিনী, যে কোনো আখ্যান। সেই আখ্যানটা আমরা বিভিন্ন ফর্মের মাধ্যমে প্রকাশ করতে পারি। সাহিত্য তো বটেই, সিনেমা বটেই, কিন্তু তার সঙ্গে যত রকমভাবে আমরা আসলে আমাদের গল্পগুলো, আখ্যানগুলো বলতে চাই, সেইভাবে আমাদের প্রকাশ, সেই আখ্যানটা কি হতে পারে, আমাদের সেই আলোচনা ছিল গত, যে গল্প যেটা বলবো, কি গল্প বলবো, কি এইটাই মূলত ব্যাপার ছিল। তার সঙ্গে আরও আনুষঙ্গিক অনেক বিষয় এসেছে, বিশেষ করে কিভাবে গল্প বলা হবে, কোন গল্প বলা হবে, এই প্রসঙ্গগুলো এসেছিল। তো সেটা আপনারা নিশ্চয়ই মানে সময় পেলে ইউটিউবে শুনে নিতে পারবেন। কিন্তু আজকে আমি শুরুতে আরেকটা জায়গায়, ফিকশনের এই জায়গা থেকেই, আমার ব্যক্তিগত বোঝাপড়ার জায়গা থেকে কিছু আসলে প্রশ্ন আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। যেহেতু এটা একটা ওপেন স্পেস, আপনারাও কথা বলবেন। আমার জিজ্ঞাসা, কারণ আপনারা যারা আছেন সামনে সবাই আমার মনে হয় যে এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য খুব উপযুক্ত মানুষ। সবসময় তো আপনাদেরকে সামনে এভাবে পাই না। তো এইটা বলার জন্য বলছি কেন, যে আমি একেবারেই, আমরা আজকে যাচ্ছি যে ফিকশন বা ন্যারেটিভ বা আখ্যান ইন জেনারেল। তো আমি যখন বড় হই, যে গ্রামটা একেবারে বাংলাদেশে ধরুন একটা প্রান্তিক গ্রাম, যেখানে শিল্প সাহিত্য সংস্কৃতি পৌঁছায়নি, ধরে নিতে পারেন আসলেই আক্ষরিকভাবেই। তো সেখানে যখন বড় হচ্ছি, তখন
আমার সামনে দুটো জিনিস, আমি যখন স্কুলে পড়ি দুটো সিনেমার কথা বলবো বেসিক্যালি। আমি হার্ড টাইমস পড়ে, মানে তখন হার্ড টাইমস উপন্যাস পড়ি নাই, ভিক্টোরিয়ান তো বিখ্যাত উপন্যাস, কিন্তু আমি সিনেমা দেখেছিলাম। তো সিনেমায় একটা জায়গায় ওখানে স্কুল আছে, একটা স্কুলের যিনি পরিচালক তিনি শিক্ষকদেরকে বলে দিচ্ছেন যে বাচ্চাদের যেন অনলি ফ্যাক্টস শেখানো হয়, অনলি ফ্যাক্টস, কোনো রকম যেন কল্পনা কিছু শেখানো না হয়, ফ্যাক্টস আর অ্যালোন নিডেড ইন লাইফ, এইটা ওই স্কুলের পরিচালক বলে দেয়। তো আমার কাছে এটা খুব ভালো লাগে, কারণ আমি যেখানে বাস করি সেখানে আসলে ফ্যাক্টস, এবং আমি একটা যে রিলিজিয়ান মানে ব্যাকগ্রাউন্ড থেকে এসেছি এবং যে পায়াস ফ্যামিলি, সেখানে বলা হতো কল্পনা করার কিন্তু এক ধরনের মানে অ্যান্টি রিলিজিয়াস ব্যাপার, যে যে কল্পনা করা যাবে না, কল্পনা করলে তো অনেক কিছু কল্পনা করতে হয়, তখন তো কোনো কল্পনার মাথামুন্ডু নাই। তো সেই কারণে কিন্তু আমার কাছে খুব ভালো লাগলো বিষয়টা। কিন্তু তখন আমার কাছে মনে হলো যে ফ্যাক্টস মানে সেটা কী আসলে, হোয়াট ইজ ফ্যাক্টস এবং হোয়াট ইজ রিয়ালিটি, এই জিনিসটা আমার মাথার মধ্যে, মানে এই প্রশ্নটা আপনাদের কাছে আমি আজকে ছুড়েও দিচ্ছি, আসলে আমি এখনও জানি না হোয়াট ইজ ফ্যাক্টস। এর পরে যেটা হলো ডেড পয়েট সোসাইটি, এটা আপনাদের অনেকেরই দেখা, এইটা আমাকে এক ধরনের রিলিফ দিল এই সিনেমাটা এসে, যেটাও তো একটা আখ্যান। এইখানে যে এখানেও আবার স্কুল, আগেন স্কুলে তখন বলা হলো যে আমরা আসলে ডাক্তার হতে চাই, ইঞ্জিনিয়ার হতে চান, মানে কেউ নির্ঝর ভাই হতে চাইবেন, কিন্তু এটা হওয়ার জন্য কি আমরা বেঁচে থাকি, মানে নির্ঝর ভাই ইঞ্জিনিয়ার হবেন সেজন্য কি তিনি বেঁচে আছেন, বা মেডিকেল অকুপেশন, সো মেনি অকুপেশনস আর দেয়ার তো এগুলো হওয়ার জন্য আমরা ফাইট করি, স্টাডি করি, সো মেনি থিংস উই ডু, রাইট? কিন্তু এগুলো হওয়ার জন্য আমরা বেঁচে থাকি কিনা, এই প্রশ্নটা তখন আমার মাথার মধ্যে আসলো যে এইগুলো হচ্ছে নভেল পারসুইটস, কিন্তু এগুলোর জন্য আমরা বেঁচে থাকি না, তাহলে আমরা বেঁচে থাকি কেন? উনি ওখানে বলছেন যে পার্টিকুলারলি পোয়েট্রি, দ্যাটস হোয়াট উই লিভ ফর। কিন্তু তখন আমার কাছে মনে হলো যে কবিতা কি, মানে কবিতার জন্য বেঁচে থাকি, আমি খুব আক্ষরিকভাবে ব্যাপারটাকে নিলাম। তখন আমার মধ্যে মনে হলো যে এই যে আমি যে পরিমণ্ডলে বাস করি, এই মানুষ কেউ কবিতা পড়তে চায় না, বা কবিতা পড়ার কোনো রকমই তাদের আগ্রহ নাই, এবং মনে করে যেটা পড়া উচিত না, সেই মানুষগুলো তো বেঁচে আছে এবং তাদের তো বেঁচে থাকতে কোনো অসুবিধা হচ্ছে না। এবং স্ট্রুদের তারা খুব বেঁচে থাকার জন্য, যেভাবে একজন কবি যদি কবিতা প্রেমী থাকেন এবং একজন অ্যান্টি পোয়েট যদি থাকেন, একইভাবে তাদের ড্রাইভটা, বেঁচে থাকার যে পালসটা, তাহলে কেন, মানে কবিতা কি? তখন আমি এই জিনিসটা ডিকোড করতে গিয়ে যেটা বুঝলাম যে আসলে আমরা বেঁচে থাকি কেন, আমরা আসলে একটা সৌন্দর্য চেতনার দিয়ে, বা একটা বিউটি আমাদের লাইফের মধ্যে যে যার মতো করে তার মতো করে একটা বিউটি আসলে আবিষ্কার করি বেঁচে থাকার মধ্যে। সেই বিউটিটাকে মেবি উনি হয়তো পোয়েট্রি বলছেন, আই ডোন্ট নো। তখন আমার কাছে একটা জায়গা মনে হলো যে না, আমাদের বেঁচে থাকার জন্য শুধু ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়া না, ওটা আসলে হতে হয়, ওইটা একটা আপনার জার্নি, কিন্তু ওইটার জন্যে আপনি বেঁচে থাকেন না। কিন্তু এবার আমার মধ্যে প্রশ্নটা জাগলো, যদি তাই হয় তাহলে আগেই আমি ফিকশনে ফিরে গেলাম, ফ্যাক্টসে, যে ফ্যাক্টস আসলে তাহলে কি। আমার দুটো স্কুল আমাকে কনফিউজড করে দিল। এটা কিন্তু আক্ষরিক অর্থেই আমি আজকে বলার জন্য বলছি না, দ্যাট রিয়েলি হ্যাপেন্ড উইথ মি, কারণ আমি যেখানে বাস করছি সেখানে আমাকে শিল্প সাহিত্য চলে গেল, ব্যাপারটা এরকম হয়নি আমার ক্ষেত্রে। তখন আমার কাছে ফ্যাক্টস মনে হলো, সেটাই খুব ইন্টারেস্টিংলি, এটা আপনাদেরও ব্যাকগ্রাউন্ডে এগুলো শুনেছেন, যে আমি ওই বাস্তবতার মধ্যে বড় হয়েছি, ওই ফ্যাক্টসের মধ্যে বড় হয়েছি, যে যখন আমি বিশ্বাস করতাম রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পেয়েছেন কিভাবে, সেই ঘটনা, মানে সেই যে ঘটনা যেখানে নজরুলকে তিনি তার আমাদের এক এক জায়গায় এক এক রকম আখ্যান, আমাদের ভার্সন ছিল ট্রুথের, এটা এক ধরনের ট্রুথ। তো আমাদের ভার্সন ছিল হচ্ছে যে রবীন্দ্রনাথ তার বোনের মেয়ের সঙ্গে মেবি নজরুলের বিয়ে দিলেন, এবং ধুতুরা ফলের যে ফুল, সেই ফল বিষ খাইয়ে তাকে পাগল করে দিলেন, এবং যে নভেলটা তিনি পাওয়ার কথা সেই নভেলটার সঙ্গে সঙ্গেই ঘুরে গেল রবীন্দ্রনাথের নামে, যেহেতু তিনি পাগল হয়ে গেছেন। কিন্তু আমরা তখনও কেউ ভাবতে শিখিনি যে রবীন্দ্রনাথ যখন নোবেল পেলেন 1913 সালে, তখন নজরুল তার প্রথম লেখাটাই লেখেননি। নজরুল লিখতেই শুরু করলেন 1920-এর দিকে, যদি আমি ভুল না বলি। তারপর তো আমরা ওটা আজকে প্রসঙ্গ না আলোচনার, কিন্তু আমি বলছি যে তাহলে ফ্যাক্টস আসলে কি, আমরা তো ওটা বিশ্বাস করছি, এবং ওই বিশ্বাসের মধ্য দিয়ে কিন্তু আমাদের জীবনের একটা বড় সময় কেটে গেছে, যে দ্যাটস হাউ রবীন্দ্রনাথ নোবেল পেলেন সাহিত্যে। এবং আমাদের বিশ্বাস করতে অসুবিধা হচ্ছে না, কারণ এমনভাবে গল্পটা বানানো হচ্ছে যে আমাকে ধুতুরা ফলের নামও বলে দেওয়া হচ্ছে কীভাবে পাগল করা হলো, মানে এভরি ডিটেল সেখানে আছে। তো আপনার তো মিস করার কোনো সুযোগ নাই, কারণ প্রশ্ন করার। তো এইখান থেকে যখন আমরা উঠে আসছি, এটা গেল একটা গ্রামের কথা, তার মানে এটা আমি ধরে নিলাম যে একটা ইগনোরেন্ট সোসাইটিতে এটা হতে পারে, একদম যেখানে ধর্ম নানানভাবে, নানান ধর্মীয় কুসংস্কার বলি, সেই জিনিসগুলো যখন প্রমিনেন্ট তখন হচ্ছে। কিন্তু এই জায়গা থেকে কি আমার মুক্তি ঘটলো? আমি যখন ইউনিভার্সিটিতে আসলাম, যখন আমি আপনাদের সামনে বসে আছি রাজধানীতে বা যে কোনো জায়গায়, তখন কি আমার মধ্যে মনে হচ্ছে যে ওই বাস্তবতা থেকে আমি আলাদা এসেছি, আমি এখন আসলেই ফ্যাক্টস, যেটা রিয়ালিটি বলি, সেই রিয়ালিটিটা আসলেই একটা ট্রুথফুল রিয়ালিটির মধ্যে বাস করছি, এটা কি আসলেই মনে হচ্ছে আমার?
গতকালকে আমি অন্য একটা কারণে দেখলাম যে আমেরিকান প্রেসিডেন্ট, আমরা তো ধরে নিই সবচেয়ে এনলাইটেন্ড নেশন অফ দ্য ওয়ার্ল্ড, সেইখানকার প্রেসিডেন্ট তিনি যখন আগের টার্মে ছিলেন, তিনি বিশেষ করে এটা হচ্ছে শুধুমাত্র ইয়ে থেকেই, মানে ওদের একটা নিউজ পোর্টাল থেকে যে তথ্যটা আসছে যে উনি 30,000-এর বেশি মিথ্যা বলেছেন, কারণ ওরা ফ্যাক্ট চেক করে। তো সেটা দিয়ে তারা দেখছে যে 30,000 মতো উনি মিথ্যা বলছেন, এবং এইটার কারণে তারা ডোনাল্ড ট্রাম্পের কোনো কথাই ফ্যাক্ট চেকিং ছাড়া প্রকাশ করেন না। তাহলে একজন রাষ্ট্রের প্রধান, আমরা ধরে নিতে পারি বিশ্বের প্রধান, যিনি প্রতি মুহূর্তে মিথ্যা বলেন, এটা ধরে নিয়ে চেক করে, ক্রস চেক করে তারপর সেটা প্রিন্ট করা হয় তাদের দেশেরই ন্যাশনাল ধরুন কোনো নিউজ পোর্টালে, এবং সেইটা দিয়েই, সেই ভদ্রলোকের কথা দিয়েই ধরুন বিশ্বে যুদ্ধের মতো বড় বড় ঘটনা ঘটে যাচ্ছে, আমরা জানি না। তো এই কথাটাই চমৎকারভাবে এলিনা বলেছিলেন যে আমরা জানি যে আমাদের যারা রাষ্ট্রপ্রধান থাকেন তারা প্রতি মুহূর্তে আমাদের মিথ্যা বলেন, আমরা জানি তারা মিথ্যা বলেন, এবং রাষ্ট্রপ্রধানরাও জানেন যে আমরা জানি তারা মিথ্যা বলেন। এর মধ্য দিয়েই কিন্তু ন্যারেটিভে যে আমাদের গল্পটা একটু আগে আমরা ওই ঘরে বসে কথা হচ্ছিল যে ইউটিউবের ভিউ, নানান রকম যে আমরা ভাইরাল হচ্ছি এইগুলো নিয়ে, এইগুলো দ্যাট ম্যাটার্স রিলি। কারণ আপনি দেখেন যে এইগুলোই শেষ পর্যন্ত আমরা বিশ্বাস করি, এবং আমরা জানি বিশ্বাস করি, মানে ওই যে বললাম যে ফ্যাক্টস আসলে কী, এই জায়গাটাতে আমার কাছে তখন বোঝাপড়া যে আমরা যে বাস্তবতার কথা বলি, ধরুন আমরা একটা ফিকশন তো আমরা দুই ভাগে ভাগ করি, যে একটা রিয়ালিজম, ফিকশনের ক্ষেত্রে সিনেমা হতে পারে, বা আরেকটা ফ্যান্টাসি। এখন রিয়ালিজমটাকে আমরা বলি যে ঠিক আছে বাস্তবতার কথা, এখন কোন বাস্তবতা সেটা? যে বাস্তবতা কি প্রতিদিন আমরা রাষ্ট্রনায়করা আমাদের জন্য নির্মাণ করেন, সেটি কি আমাদের জন্য বাস্তবতা, যেটার সঙ্গে আমাদের কোনো পার্টিসিপেশন নাই, আমাদের কোনো ভূমিকা নাই, এবং সেটা কি আসলেই ঘটার কথা? ধরুন আজকে এই মুহূর্তে যদি ঢাকা শহরে 10 জন মানুষ মারা যায়, সেটা তো বাস্তবতা, কারণ আমি তো সেটা দেখবো, দ্যাট রিয়েলি হ্যাপেন্ড, কিন্তু সেটাকে আসলেই ঘটার কথা ছিল। এই প্রশ্নটা করবে কে? মানে আমার রিয়ালিটিটা আমি কি আসলে নির্মাণ করতে পারছি কিনা, নাকি সেটা আরেকজন নির্মাণ করে দিচ্ছে, দিয়ে বলছে ইট ইজ ইয়োর রিয়ালিটি, ইউ হ্যাভ টু অ্যাকসেপ্ট ইট। এই প্রশ্নটা আমরা কি করছি আদৌ, যে এটা আমার বাস্তবতা না? এই কনফিউশনগুলো বলছি এটা আমার ব্যক্তিগত সবসময়কার একটা ব্যাপার, যে আমি যখন ফিকশন লিখি এই প্রশ্নগুলো আলটিমেটলি আমাকে টর্চার করে, যে আমি যেটা লিখতে চাই সেটা কার কথা লিখতে চাই। আমার আরেকটা জিনিস সবসময় মনে হলো যে যখন আমরা গ্রাম থেকে আসলাম, তখন মনে হলো যে ঠিক আছে রাষ্ট্রনায়ক বা একটা রাষ্ট্রের সিস্টেম, মানে সবচেয়ে যদি বলি যে ট্রুথ মেকানিজম বা ট্রুথ ফ্যাক্টরি যদি বলি, সেটা কি রাষ্ট্র নিজেই। রাষ্ট্রের থেকে বড় আসলে এস্টাবলিশমেন্ট, বড় প্রতিষ্ঠান কিন্তু গ্লোবালি কোথাও নাই। সবচেয়ে বেশি ট্রুথ তৈরি করে যারা ইঞ্জিনিয়ারিং করে। তো এখন এই ট্রুথকে কারা ভ্যালিডিটি দেয়? ট্রুথ তো রাষ্ট্র তৈরি করলো, রাষ্ট্রনায়ক তো বললো একটা ভুল বলে ফেললো, তাহলে রাষ্ট্রের আবার একটা বুদ্ধিজীবী থাকে। এই রাষ্ট্র কিন্তু এই বুদ্ধিজীবীদের অ্যাপয়েন্ট করে না, বুদ্ধিজীবীরা নিজে থেকেই গ্রো করে, এবং এই সোকল বুদ্ধিজীবীরা করে। ইন্টারেস্টিংলি দেখি যে ধরুন আজকের একটা ভুল কথা বলে ফেললেন এখনকার যিনি রাষ্ট্রপ্রধান, তারই কিছু ভক্ত তারা আবার কিন্তু টেলিভিশন টক শোকে ওইটাকে সামহাও কিন্তু আপনাকে জাস্টিফাই করবে, এবং তার বিপক্ষে কিছু কিন্তু ফ্যাক্টস তৈরি করবে, এবং একটা পয়েন্টে মনে হবে কিন্তু ওইটাও একটা এস্টাবলিশমেন্টে দাঁড়িয়ে যাবে। তার মিথ্যা হোক বা তার একটা বানোয়াট কথা হোক, সেই কথাটা কিন্তু সত্য হিসেবে দাঁড়িয়ে যাবে, এবং এটা দাঁড় করাচ্ছে কারা? আর একটা ন্যারেটিভ প্রতিষ্ঠা করার মধ্য দিয়ে। কারণ ওই যে বললাম যে রবীন্দ্রনাথ শুধুমাত্র নজরুলকে ফল খাইয়ে পাগল করে দিয়েছেন, এটা বলতে গেলে বিশ্বস্ত হবে না আমাদের কাছে। এটা করতে গেলে আপনাকে কিছু কিন্তু এলিমেন্টস লাগবে, যেগুলো আমাকে আরও ট্রুথফুল করে তোলে। এই এলিমেন্টসটা কন্ট্রিবিউট করে কিন্তু আমরা দেখছি তখন বুদ্ধিজীবীরা রাইটারও হতে পারে, রাইটারও তার ফিকশনের মধ্যে দিয়ে করতে পারে, কথার মধ্যে দিয়ে করতে পারে, সিনেমা করতে পারে। তারপরে দ্যাটস হাউ তো আমরা এইভাবে করি সব কিছু। এই প্রশ্নগুলো আসলে আমার নিজস্ব ব্যাপার, যে জিজ্ঞাসার ব্যাপার, যে আজকে আমরা যখন বসেছি তখন আমরা যখন বলি যে শিল্প সাহিত্যের ভূমিকার কথা, তখন শিল্প সাহিত্য আসলে কার মতো করে ভূমিকাটা পালন করবে? রাষ্ট্রের একটা অনুভূতি আছে, রাইট, জনগণের একটা অনুভূতি আছে, যদি চেতনার কথা বলি, রাষ্ট্রেরও চেতনা আছে। এখন লেখক কি জনচেতনার কথা বলবে, জনগণের যে অনুভূতি সেটার কি কথা বলবে, নাকি রাষ্ট্রের কথা বলবে, রাষ্ট্রের যে অনুভূতি? এই জায়গা থেকে একটা মুশকিল হলো। আমার সবসময় বিশ্বাস ছিল যে ধরুন এটা ডেমোক্রেসির একটা বিশ্বাসেরও ব্যাপার আমার, যে সব সময় অধিকাংশ মানুষ একসঙ্গে হলে মিথ্যা তারা প্রডিউস করতে পারে না, এবং তাদের অধিকাংশ মানুষ যদি কোনো বিষয়ে ঐক্যমত হয় সেটা সত্য হবে। এই বিশ্বাসটা আমার ছোটোবেলা থেকে কিন্তু মত জায়গায়। কিন্তু এটাকে আঘাত হানলো কীভাবে? আমি যখন রাজশাহী ইউনিভার্সিটি ফার্স্ট ইয়ারে পড়ি তখন একটা মজার ঘটনা ঘটলো। মজার মানে ভেরি স্যাড বাট স্টিল খুব ইন্টারেস্টিং। সেটা হলো যে একজন মহিলা হঠাৎ করে সকালে শুনলাম যে ছেলে ধরা বলে পিটিয়ে জনগণ মেরে ফেলেছে স্টেশনের ধারে। এই খবরটা ন্যাশনালি আপনারাও হয়তো শুনেছেন। তো তখন
আমি বিশ্ববিদ্যালয়ে যেহেতু কাছাকাছি থাকি, লেখালেখি করে আমাদের আগ্রহ তো বেশি, একটু খোঁজ দিলাম। খোঁজ দিয়ে যেটা জানতে পারলাম যে আসলে ও তারই সন্তান, পাগল, মানে ওই স্টেশনে থাকতো, কিছুটা পাগল। সে যখন বাচ্চাটাকে তুলে নিয়ে যাচ্ছিল তখন বাচ্চাটা সামা হয়তো রিয়্যাক্ট করছে, চিৎকার দিয়েছে, মানুষ ভাবছে ছেলে ধরা। এবং জনগণ একসঙ্গে, আপনি ভাবতে পারেন যে একসঙ্গে ধরুন 50 জন 100 জন তাকে পিটিয়ে ওখানে মেরে ফেলেছে তারই সন্তানকে নিয়ে যাওয়ার জন্য। তো এই মানুষগুলোর সিদ্ধান্ত কি ভুল ছিল? এবং এটা কিন্তু রাজশাহীর একটা ধরুন একটা গ্রামের ঘটনা, ঠিক আছে, আমি ধরে দিলাম যে অজ্ঞতা, মূর্খতা এই ধরনের ঘটনার জন্ম দেয়। তাহলে হোয়াট হ্যাপেন্ড ইন আপনার মোহাম্মদপুর একজন নারী তার স্কুলের বাচ্চা থেকে স্কুলের গেটে নিতে গিয়ে তাকে এই শহরের শিক্ষিত মানুষজন পিটিয়ে মেরে ফেললো। এখন কিন্তু ওই 2 বাচ্চা কিন্তু উত্তরায় আছে এবং তাদের কিন্তু ওই মা, তারা কিন্তু কোনোদিন তারা জানবে না তাদের মায়ের খুনিকে এবং কেন খুন করা হলো। এবং এই প্রশ্নটা কাকে করবে? কে করলো খুন? জনগণ করলো। এই যে মব জাস্টিস কথা আমি জানি না মবের সঙ্গে জাস্টিস কীভাবে লাগে। মব তো সাংঘাতিকভাবে ইনজাস্টিস ব্যাপার। তার মানে এইখান থেকে আরেকটা বিষয় আমার আসছে যে আখ্যানে তখন মনে হয় যে জনগণ কে আসলে? আমাদের যখন যে কথা বলে, কোনো যদি একজন মানুষ কথা বলে যার 2 জন ফলোয়ার, সেও তখন মনে করে, জনগণ মনে করে আমরা যেন ক্ষমতায় থাকি। এই জনগণটা কি? একটা ইনভিজিবল একটা অস্তিত্ব। এই জনগণ, তার মানে আমি বলতেছি যে এই রাষ্ট্র, এই যে গণতান্ত্রিক যে ব্যবস্থার কথা বলি, এটাও তো একই রকম একটা ধোঁয়াশার ব্যাপার যে আসলে কে সিদ্ধান্তটা নেয়, কার হয়ে সিদ্ধান্ত নেয়, কীভাবে নেয়, কোন পরিস্থিতিতে নেয়। এই জিনিসগুলো তখন আমার মধ্যে হলো যে জনচেতনা দিয়ে শিল্প সাহিত্য চলতে পারে না। এবং সেটা যদি চলে তাহলে বাংলাদেশে এখন আপনাকে ওই সাহিত্য তৈরি করতে হবে যেটা আপনার জনগণ চায়। জনগণ কী চায়? আপনি বাংলাদেশে কী চায়? আমি এখন ধরুন এই যত রকম সাম্প্রদায়িক ঘটনা ঘটে, কয়েকদিন আগে একজন নাপিতকে আপনারা দেখলেন যে কীভাবে তাকে টর্চার করা হলো এবং ফ্যামিলিকে সরিয়ে দেওয়া হলো, তাহলে এটার পক্ষে আমি লিখতে পারবো না। জনচেতনা বাংলাদেশের ওটা চায় না। এবং এই লেখার কোনো মানে এই ঘটনাটাই তখন ধরুন একটু বিক্ষিপ্ত হবে কথাবার্তা, যে নজরুলকে একবার যখন মৌলানা আকরাম খাঁ যখন এই কথা বললেন, যে বুদ্ধিজীবী আমরা জানি, যে নজরুলকে বললেন যে তিনি বাংলার যেন শেখ সাদি হন, বাংলার রুমি হন, খোয়াম হন, তিনি যেন মুসলমানদের জন্য সাহিত্য রচনায় উদ্বুদ্ধ হন, মুসলিম সাহিত্য রচনা করেন। দেন আমাদের এই প্রাজ্ঞজনরা কিন্তু আমাদের এই পদগুলো ছোট ছোট করে দেখিয়ে দিয়েছেন যে সমস্যাটা কোথায়। নজরুল খুব পরিষ্কার করে ওই চিঠির উত্তর দিয়েছেন যেটা তাকে দিয়ে সম্ভব না। তিনি হিন্দু বা মুসলমানের সাহিত্য রচনা করতে সাহিত্যে আসেননি, সাহিত্যে হিন্দু বা মুসলমানের সাহিত্য বলে কিছু হয়ও না। নজরুল পরিষ্কার করে বলে দিচ্ছেন সাহিত্য হয় মানুষের সাহিত্য। এবং যেহেতু এখানে হিন্দু এবং মুসলিম 2টা বিপরীত চেতনা এখানে আছে, বরঞ্চ তিনি সমন্বয়বাদিতা সচেতনভাবে কাজ করতে চান। সেই ক্ষেত্রে তার যদি কাব্য যে গুণ, সেটার যদি কোথাও হানি হয়, কোথাও ক্ষতি হয়, তাও তিনি সেটা করতে চান। এটা তার একটা সামাজিক চেতনার জায়গা থেকে। তো এই জায়গা ছিল জনশ্রুতির জায়গা থেকে কিন্তু আমাদের প্রতি মুহূর্তে একটা ক্ল্যাশ। আর যখন সিনেমার কথা ওঠে তখন আমরা দেখতে পাই যে সিনেমার ক্ষেত্রে আমাদের এবারও হয়েছে, এবারও কয়েকটা সিনেমা দেখে এসেছে যে আমাদের সিনেমা থেকে মানুষ শিখবে কি। আমি দেখি যে মায়েরা বের হয়ে খুব কনসার্ন যে সিনেমা থেকে, এই সাকিব সিনেমা থেকে ভায়োলেন্স, ড্রাগ, অল দিস থিংস, এই সিনেমা দেখা উচিত না, সিনেমায় কী করে মুক্তি দেয়, এই তো প্রশ্ন। এখন সিনেমা ধরুন থিয়েটার যেটা বা সিনেমা হল কেন স্কুল ভাবতে হবে আপনাকে? আমাদের সমস্যা কি, আমরা তো সব জায়গায় আমরা স্কুলকে আমরা ভাবি আমাদের নীতি নৈতিকতা চর্চার জায়গা, সেখানে একটু আসছি। তো এই জাতিগত সমস্যাটা কি, আমরা আপাদমস্তক একটা নৈতিকতা বিমুখ বা নৈতিকতা চর্চা বিমুখ একটা মানুষ, কিন্তু আমরা সব জায়গায় নৈতিকতা চর্চা চাই আমার সন্তানের জন্য। তো সিনেমার জায়গাও একই রকম, যে জনচেতনা চাই এই ধরনের আর্ট হবে, সেটা তো সম্ভব না। আরেকটা থেকে রাষ্ট্রচেতনার জায়গায় গেলাম, যে রাষ্ট্রচেতনার জায়গায় আরেকটা জায়গায় আমার খুব বোঝাপড়ার জায়গা ছিল, আছে স্টিল, যে অনেক জায়গায় না আমি জাতীয়তাবাদী না, আমার নিজে তখন অপরাধবোধ কাজ করে। তাহলে কি আমি খারাপ, আমি কি বাংলাদেশের অ্যান্টি বাংলাদেশি কেউ? কারণ আমি দেখি আমার জাতীয়তাবাদ সবসময় আমি যেটা চাই সেটা হতে দিচ্ছে না। জাতীয়তাবাদ তো 2 রকম হতে পারে। একটা জাতীয়তাবাদ জায়গা থেকে জাতীয়বাদী হতে পারে যে প্রোটেক্টিভদের জায়গায়। যখন পাকিস্তান 1971 সালে বাংলাদেশের উপরে নানান রকম টর্চার করলো, তখন আমি বাংলাদেশের পক্ষে দাঁড়ালাম। সেটা এক জিনিস, সেটা কারণ আমার জাতীয়তাবাদী চেতনা বা জাতীয়তাবাদ বা আমার রাষ্ট্র আলাদা স্বাধীন হতো, ভেবে নিতে পারি, যেমন ফিলিস্তিনের ক্ষেত্রে, যে আমার হুমকির মুখে, তখন ওই রাষ্ট্রের যে সুরক্ষা বা প্রোটেক্টিভনেসের জায়গা থেকে আমি রাষ্ট্রের পক্ষে কথা বলতে পারি। কিন্তু যখন আমার 71 মুক্তিযুদ্ধ হচ্ছে, তখন তো রাষ্ট্র, আমি পাকিস্তানের নাগরিক ধরুন, তখন বাংলাদেশের পক্ষে নেওয়া তো আমার এক ধরনের রাষ্ট্রদ্রোহিতা, জাতীয়তাবাদী দ্রোহিতায়, যদি মানে জাতীয়তাবাদ না, আমি সেই ক্ষেত্রে আমাদের রাষ্ট্রদ্রোহিতা। কারণ পাকিস্তান তো রাষ্ট্র বিপক্ষে তো আমি যুদ্ধ করছি। তার মানে বাংলাদেশ, আমি এই জায়গা থেকে আমার নিজস্ব একটা যৌক্তিকতা দাঁড়াচ্ছি। মাঝে মাঝে যখন রাষ্ট্র বিরোধী হই, জাতীয়তাবাদ বিরোধী হই, তখন আমি দেখি যে ইতিহাসে এটা হওয়া সম্ভব।
কারণ তখনই যখন বাংলাদেশের যুদ্ধ হচ্ছে তখনই কিন্তু আহমেদ ফয়েজ তো পাকিস্তানে, তখন কিন্তু পাকিস্তানের থেকেই বিং এ পাকিস্তানি তিনি কিন্তু বাংলাদেশের পক্ষে কলম ধরছেন। তার মানে তিনি তো তার জাতীয়তাবাদী চেতনার বাইরে গেলেন। তখনই কিন্তু যখন যে আমেরিকা বাংলাদেশে মুক্তিযুদ্ধে অংশ নেওয়ার মানে পাকিস্তানের হয়ে অংশ নেওয়ার জন্য অনেকখানি এগিয়ে গেছে, সেইখানেই কিন্তু আমরা জানি বব ডিলানরা কনসার্ট করছে বাংলাদেশের জন্যে। তার মানে জাতীয়তাবাদীর সবসময় খুব অন্ধভক্ত হওয়ার কোনো কারণ নাই। আরেকটা জায়গা থেকে রাষ্ট্র, যে রাষ্ট্রের সব সিদ্ধান্তের সঙ্গে কি আমরা একমত হই? যদি না হয় আমি রাষ্ট্রবিরোধী ক্ষেত্র বিশেষ হলে অসুবিধা কোথায়? এই জিনিসগুলো আমার তখন মনে হলো কেন যে একজন রাইটার কেন রাষ্ট্রের সবসময় রাষ্ট্রীয় চেতনা দ্বারা পরিচালিত হবেন? কেন তিনি একটা ন্যাশনাল ফ্ল্যাগকে সবসময় তার মনে করবেন যে এটাকে পারপাস সার্ভ করতে হবে? এটা করতে গেলে ইসরায়েলের যারা কবি সাহিত্যিক আছে তারা তো ফিলিস্তিনের পক্ষে কথা বলতে পারবে না। তার মানে অ্যাট সাম পয়েন্ট আই হ্যাভ টু রেইজ মাই ভয়েস, এবং সেটা রাষ্ট্রের বিপক্ষে গেলেও। আরেকটা জায়গায় নীতি নৈতিকতা বোধ, এইটা দিয়ে আমি শেষ করি, আর বেশি কথা হয়ে যাচ্ছে। যে এটা আমার একটা বিরাট চ্যালেঞ্জ আমার মধ্যে সবসময় কাজ করে, যে নৈতিকতা। কারণ আমি যখন ব্যক্তিগতভাবে লিখি, আমি এই ঘটনাটা ঘটলো, আমি একবার স্কুলে গেলাম বাচ্চাকে নিয়ে। তো তখন এক বাচ্চার মা তিনি আমাকে এসে বলছেন যে, মানে আমার বাচ্চার সঙ্গে পড়ে তার সন্তান, বলছে আমার সন্তানকে আপনার ছেলের সঙ্গে মিশতে দিই না, ইট রিয়েলি হ্যাপেন্ড। তো আমি বললাম কেন, কী হলো? মানে আমি বুঝতে পারি না প্রথমে। মানে আপনি খুব নোংরা মানুষ, নোংরা গল্প লেখেন, এই জন্যে। মানে ওনার ধারণা হয়েছে যে আমি নোংরা মানুষ, মানে আমি নোংরা গল্প লিখি। এবং ওই সময় একটা দুটো গল্প ছিল, ওই যে আমার মা বেশ্যা ছিলেন গল্পটা। তো তার ধারণা হয়েছে আমারও এই ব্যাকগ্রাউন্ড থেকে আসা, যেহেতু গল্পের নামই একটা স্টেটমেন্ট। আরও কিছু গল্প, খুনোখুনি, ভায়োলেন্স, এইগুলো পড়ে এবং তার মনে হয়েছে যে আমি খুব খারাপ এবং অনিবার্যভাবে আমার সন্তানও খারাপ হবে। তো এই একটা শিক্ষিত ভদ্রমহিলা আমাকে এই কথা বললেন। তো আমার প্রশ্নটা এই জায়গায় যে নীতি নৈতিকতা যে আমরা শিল্প সাহিত্যে চাই, ব্যক্তি জীবনে কিন্তু চাই না। আপনি একটা সিনেমা দেখবেন, যে সিনেমা থেকে বের হওয়ার পর মানুষ, ওই যে বললাম শুরুতেই, যে এই সিনেমার শিক্ষা কী, মোরালিটি কী, জাতি নষ্ট হয়ে যাবে। জাতি নষ্ট এমনি হয়ে গেছে, এই জাতিকে সিনেমা দেখে নষ্ট হয়, এই জাতিকে সিনেমা দেখে ড্রাগ স্মাগলিং করে, এই জাতিকে সিনেমা দেখে ড্রাগ অ্যাডিক্ট হয়। মানুষের প্রত্যেকটা মুহূর্তে প্রশ্ন করে যে লেখক যেন যে কথাগুলো বলবে সেটা যেন মোরাল কথাবার্তা হয়। এবং যে কারণে আমাদের সাহিত্যের দুটো বিষয় আমার খুব সংকট। আমাদের সিনেমাও দেখবেন পারিবারিক ট্যাগ দিয়ে, তো এবার সিনেমা খুব ব্যবসা করছেন আমাদের অপি আপা, পরে খাওয়াবেন বলছেন, যে এটা পরিবার সহ দেখা যায়। পরিবার সহ দেখা যায় না দেখা, এর সাথে সিনেমার কোনো মেরিট নির্ভর করে না। মেরিট 18+ সিনেমা হতে পারে শুধুমাত্র ট্যাগ দিয়ে। দুর্ভাগ্যজনক বাংলাদেশে সেই ট্যাগে সিনেমা খুব একটা হলে দেখবেন না, যে শুধুমাত্র 21+ একটা সিনেমা দেখবে মানুষ। সিনেমা আমরা যে পারিবারিক নিয়ে দেখা যায়, আমাদের সিনেমা বা সাহিত্য আসলে এখন পর্যন্ত 99% পারিবারিক নিয়েই দেখা যায়। এর বাইরেও যে ব্যক্তিগত অভিরুচি, নানানভাবে আপনি সিনেমাকে বা সাহিত্যকে নানান জায়গা থেকে দেখা, এক্সপ্লোর করা, সেই সুযোগটা আমাদের হয়নি। কারণ ওই নীতি নৈতিকতা এবং প্রাতিষ্ঠানিক যে বোধ আর্ট সম্পর্কে, সেইটা দ্বারাই আমরা শেষ পর্যন্ত পরিচালিত হচ্ছে নানাভাবে। তো এই প্রশ্নগুলো আপনাদের কাছে, যে আসলে আমরা এই পোস্ট ট্রুথ যখন ট্রুথ আসলে ট্রুথ না, যে ট্রুথ হচ্ছে সেটাই যেটা আমরা বিশ্বাস করি, ট্রুথ ওইটা ম্যাটার করে না আসলে কি ঘটেছে। ট্রুথ হচ্ছে যেটাই, সেটা আমরা অধিক সংখ্যক মানুষ যে জিনিসটা সত্য বলে আমাদের সামনে হাজির করে, সেটাকে আমরা সত্য বলে মেনে নিই, এবং সেটাই আলটিমেটলি রাষ্ট্র পর্যন্ত মেনে নেয়, এবং রাষ্ট্র সেইভাবেই পরিচালিত হয়। এটা খুব ছোট কথা না, যে রাষ্ট্রই কিন্তু ওইভাবেই পরিচালিত হয়। ফলে সেই জায়গাগুলো আমাদেরকে অ্যাড্রেস করার ব্যাপার, যেই পোস্ট ট্রুথ জায়গায় আমরা শিল্প সাহিত্য নীতি নৈতিকতার বলতে আসলে, বা ট্রুথ বলতে আসলে আমরা কোনটা বুঝবো, বা রিয়ালিটি বলতে আসলে আমরা কোনটা বুঝবো, এবং আমরা কিভাবে এটাকে অ্যাড্রেস করব। এবং আমাদের স্বাধীনতা আমাদের সাথে, যেহেতু আমি রাষ্ট্রের অনুভূতির সাথে নেই, ধর্মানুভূতির সঙ্গে নেই, আমি যেহেতু জনচেতনার সঙ্গে নেই, তাহলে আমার ফাইটটা কার সঙ্গে হবে এবং কীভাবে হবে, এবং আমি আসলে একা হয়ে যাচ্ছি কিনা, সেই জায়গাগুলো আসলে আমার মনে হয় যে আজকের ফোরামে আরেকটু আলোচনা হতে পারে। আমি একটু ছেড়ে দিচ্ছি, আমি দুঃখিত একটু বেশি কথা বলে ফেলছি। এটা আমি কামাল ভাইকে অনুসরণ করছি, কিন্তু উনি কিন্তু ওই দিন অল্প কথা বলেননি। আফরোজা সমাপা। ধন্যবাদ মুজাফফর, চমৎকার কথা বললো, অনেকক্ষণ কথা বললো। শুরুতেই সূত্রধর হিসেবে যখন এনামুল করিম নির্ঝর কথা বলছিলেন, আপনারা আশা করি শুনতে পাচ্ছেন আমাকে, না? ওকে। তিনি বলছিলেন যে তার এই আয়োজনের এখনও সকল কিছু ঠিকঠাক মতন তিনি কি করতে চান, কিভাবে করতে চান, আরও সকলকে কেমন করে সম্পৃক্ত করতে চান, তার কোনো কিছু এখনও ঠিকঠাক মতন একটা ছক করা হয়ে ওঠেনি। তবে একটা তার উদ্দেশ্য আমি যতখানি বুঝতে পেরেছি, তিনি লোকেদের জাগিয়ে রাখতে চান, যদি আমি ভুল না বুঝে থাকি, তাই তো আপনি বলছিলেন।
আমাদের আজকের এই আলোচনায় তাগিদ তাদের শিরোনাম ঠিক করেছে বিশ্লেষণের অলিগলি। আমার আর আমার বাবার সম্পর্কটা আমার স্পাউস যখন প্রথমবার বিয়ের পরে আমাদের বাড়ি গেলেন এবং অনেকবার আমার বাবার সঙ্গে তার এর পরবর্তীতে এনকাউন্টার হলো, দীর্ঘ বছর, তারপর আমার বাবা মারাও গেলেন। ইটস বিন মোর দ্যান 8 years। তো আমার হাজব্যান্ড আমাকে বলতেছিলেন যে আমরা তো গল্পে পড়েছি হৈমন্তী আর তার বাবার সম্পর্কের কথা, কিন্তু আমার মনে হলো এরকম বোধহয় কখনো হয় না, কিন্তু তোমার সঙ্গে যখন তোমার বাবাকে দেখলাম তখন আমার মনে হলো এরকম সম্পর্ক হয়, বাবা মেয়েরও এরকম সম্পর্ক হয়। তো এটা বলছি এ কারণে যে খুব ছোটবেলা থেকে আমার বাবা আমাকে এত পরিমাণ দুনিয়ার গল্প বলতেন, উনি এত পরিমাণ দুনিয়ার গল্প বলতেন। আপনি আজকে মহাভারতের কথা বলেন আর রামায়ণের কথা বলেন আর মধুসূদনের কথা বলেন, কি রবি ঠাকুর, কি নজরুল, এমনকি দ্যাট ভেরি গসিপ, ওই ধুতুরা খাওয়ায় পাগল করছে, ঠিক আছে, এভরিথিং। আমি যার কাছে জীবনে প্রথম ছিন্ন ছিন্ন ক্লু ছাড়া ক্লু দিয়ে সকল গল্পের প্রথম আমার কাছে যিনি সূত্রধর হিসেবে হাজির করেছেন তিনি আমার বাবা। কিন্তু যখন আমি আব্বিকে বললাম, আচ্ছা আব্বি, সব যে আল্লাহ বানাইছে, আল্লাহর কে বানাইছে? মনে আছে দৃশ্যটা, সন্ধ্যায় তখনও নামে নাই, বিকেল ফোড়ায়, তখন আব্বি আমাদের বাসার সামনের গেট দিয়ে না গিয়ে, তখন তো পাড়ার সবার বাড়িঘর ছিল লাইক একই বাড়ি, রাতের বেলা ছাড়া কেউ কোনো দিন গেট আটকাতো না, আর সব বাড়িতে গেট ছিলও না, ঠিক আছে। আব্বি পিছনের আমাদের বাড়ির রাস্তা ধরে বেরোচ্ছে, বড় একটা কাঁঠাল গাছ, ওই কাঁঠাল গাছের গোড়া দিয়ে বেরোবে, তো আমি তখন আব্বির পিছু পিছু যাচ্ছি আর নানান প্রশ্ন করছি। তখন আব্বিকে বললাম ওই প্রশ্নটা আলাপেরই একটা শেষে, তাহলে আল্লাহরে কে বানাইলো? তো আমার বাবা কি করলেন, সব প্রশ্নের উত্তর কিন্তু আমার বাবা দেন, এবং আমার বাবার কাছেই আমি প্রথম শিখেছি, এখানে হয়তো যারা ফিল্মের সঙ্গে একটু যদি বেশি সম্পৃক্ততা থাকে বা মেকিংয়ের সঙ্গে সম্পৃক্ততা থাকে তারা হয়তো বুঝবেন, গডস আই ভিও, বা যে কোনো একটা বস্তুকে তুমি এর 360 ডিগ্রি অ্যাঙ্গেল থেকে নিজেকে বিযুক্ত করে দেখতে পারা, এটা আই হ্যাভ লার্নড ইট ফ্রম মাই ফাদার। মানে এটা আমাকে ভাঙলে কাটলে অণু পরমাণুতে যা থাকবে অবশিষ্ট যদি কিছু থাকে, যে দু একটা জিনিস থাকবে, এর মধ্যে এটা হচ্ছে একটা, যেটা আমার বাবা আমার মধ্যে এমনভাবে পুঁতে দিয়েছেন। সেই বাবা আমার আব্বি আমাকে মাথায় এরকম করে হাত দিয়ে, এরকম যে আদর করে না, মাথায় চাপড় দিয়ে বলছে, এরকম প্রশ্ন করে না, পোত যাও খেলতে যাও। আমার কিন্তু এখনও মনে আছে, তারপরে খেয়াল নাই, ঠিক আছে। সো আজকে কেন আমি ওই গল্পটা বললাম বা শুরুটা করলাম, এনামুল করিম নির্ঝর বললেন বিশ্লেষণের অলিগলি, কেমন? তো আমরা যখন বিশ্লেষণ করতে চাইব, তার মানে উনি প্রথমে মনে করেছেন আমাদের সমাজে বহু লোক আমরা জাগনা নাই, জাগনা থাকলে এত অন্যায়, এত পাপ যদি আপনি ধর্মের দিক থেকে দেখেন, আর এত অনৈতিকতা যদি আপনি সামাজিক প্রাণী হিসেবে নিজেকে দেখেন, সমাজবদ্ধ সমাজের প্রতি কমিটমেন্ট আপনার আছে সেই জীব হিসেবে দেখেন, তাহলে তো আপনার এত অনৈতিকতা হওয়ার কথা না। তার মানে আমাদের ভিতরের যিনি খোদা আছেন, যদি আপনি ওই সুফিজমের দর্শন থেকে দেখেন, আর আপনি যদি ওই শিবের দর্শন থেকে যদি দেখেন, আপনার ভিতরে যে পরম রয়েছেন তিনি কোনো না কোনো কারণের জাগনা নাই, তিনি ঘুমায় পড়ছেন, তাকে আমাদের জাগায় রাখতে হবে। এখন জাগায় রাখার কাজ কি? শিল্প, সাহিত্য, সংস্কৃতি, সিনেমা, কবিতা, গান, এদের কাজ কি? কথা বলা, তাই না? কথা বলা, কার কথা বলা? ঈশ্বরী পাটনি যে বলেছিল আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, সেটাও বলা। তার মানে আমাদের সাহিত্য, আমাদের শিল্প, আমাদের আর্ট, আমাদের হোয়াট এভার দ্য আর্ট ফর্ম উই টক অ্যাবাউট, ইট হ্যাজ অ্যান ইন্টেনশন, রাইট? এবং আপনি যখন ইন্টেনশন যখন আপনার পিওরলি সেট করবেন যে আমার সমাজকে আমি আমার লেখায় বা আমার কর্মে, শিল্পকর্মে অনুদিত করতে চাই, যেটা বাল্মীকি তার সময়ের গল্প ধরে নিচ্ছি, বাল্মীকি
তার সময়ের গল্প, আখ্যান। তিনি এখন রাম সত্যি নায়ক কি তিনি আসলে প্রকৃত ভিলেন, রাবণ প্রকৃত নায়ক নাকি রাবণ আসলে সেখানে নিপীড়িত চরিত্র এবং তার আসলে নিজের জন্মভূমিকে প্রোটেকশনের জন্য লড়াই করা ছাড়া আর কোনো তার অপশান ছিল না কিনা, আমি সেই আর কোনো ডিবেটে এই মুহূর্তে যাচ্ছি না, বিকজ ইটস নট অ্যাট দ্য মোমেন্ট ইটস নট দ্যাট মাচ রিলেভেন্ট। কিন্তু আখ্যানটা তিনি তার সময়ের আখ্যান রচনা করে গেছেন, তাই তো? বা মহাভারতের ভিতর দিয়েও আমরা শুধু যে আখ্যান পাচ্ছি তা না, সেই আখ্যানে কৃষ্ণ অর্জুনকে বলছেন, অর্জুন যুদ্ধক্ষেত্রে সমস্ত আপন মানুষকে দেখে তিনি ভড়কে গেছেন, তার আর তার শরীর অসাড় হয়ে গেছে, অবশ হয়ে গেছে, তিনি আর পারছেন না যে আমি এই আপনজনের বিরুদ্ধে অস্ত্র ধরবো, আমার এই গুরুর বিরুদ্ধে আমি তাকে হত্যা করার জন্য দাঁড়িয়েছি, আমি কেমন মানুষ। তখন কৃষ্ণ তাৎক্ষণিকভাবে তাকে আবার বলছে যে না না না, সমাজে এমন অনেক ঘটনা ঘটে যখন তোমাকে কঠিন হইতে হবে, যেটা রবি ঠাকুর বলছেন, দুর্বলেরে রক্ষা করো, দুর্জনেরে হানো, মানে তিনি তার ভাষায় তার সময়ে বলছেন। এখন কৃষ্ণের ওই বুদ্ধি দেওয়া ঠিক কি বেঠিক ছিল আমি সেই আলোচনায় এখন যাচ্ছি না, কিন্তু আমি বলছি এভরিথিং হ্যাজ আ কনটেক্সট। তার মানে আমরা যখন লিটারেচারের কথা বলবো, শিল্পের কথা বলবো, সিনেমার কথা বলবো, বা একটা কেওটিক সোসাইটি, একটা কেওটিক ফোর্সের কথা বলবো, যে সোসাইটি, আমাদের সোসাইটিটা এমন, মানে যেটা মুজাফর বলল, এত কেওস, এত ক্রাইম, এত নেগেটিভ ফোর্স, এত টক্সিসিটিতে ভরপুর। এখন এইখান থেকে আপনি যদি বের হতে চান, হোয়াট ইজ দ্য ওয়ে আউট? যেটা এনামুল করিম নির্ঝর বলছেন, ওই নাইট গার্ডের মতন জাগতে রাহো। তার মানে শিল্প এবং সাহিত্যের কাজ হচ্ছে ওই যে আমার বাবা যেটা, সেটা সকল কিছু তখন আমি বুঝতে শিখিনি, বয়স 40 হতে হতে থাকে না, লাইক লাইফ ইজ লাইক আ জিগসো পাজল, এভরিথিং ফলস ইনটু দ্য প্লেসেস ওয়েন ইউ ফাইন্ড দ্য রাইট কর্ড, ওকে, নোয়িংলি অর আননোয়িংলি। ফলে ওই যে অবচেতনে বুঝি বা না বুঝি সিডের মধ্যে যা কিছু জমা হয়েছে তা হয়তো একটা লাইনে এসে জমা হয়। এখন বিশ্লেষণের অলিগলিতে যেতে হলে ওই যে গডস আই ভিউ থেকে দেখতে পারতে হয়, আর যে যত দেখে তার 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 ব্যথা বা বেদনার ভার ততই বেশি। যে একটা পক্ষ নিয়ে নেয় তার জন্য ইটস ভেরি ইজি, ওকে উই হ্যাভ পেন দিস অ্যান্ড দিস অ্যান্ড দিস, উই হ্যাভ টু কিল, নো ওয়ে, তুমি ওকে সরাইতে হলে ইউ হ্যাভ নো আদার অপশন, কিল or be killed. Which one would you like to take? No, I don't want to take anything. I just want to observe. Okay, observe. So if you would like to observe from God's eye view, you have to die inside. Again, তাহলে এত মৃত্যুর পর তুমি কি করে জাগবা? জাগার উপায় কি? মানে উনি বলছেন জাগো, জাগা শুধু অন্যকে জানানো, সেটা তো জাগানো তো পরে, আগে নিজে তো জাগবা তুমি, না? তো তুমি এত মৃত্যু দেখে গডস আই ভিউ থেকে, বিং অ্যান সেন্সিটিভ পারসন, বিং অ্যান আর্টিস্ট, মানে আমি আর্টিস্টটা স্পেকট্রামে বলছি, কবি থেকে শুরু করে সকল মানুষ যারা ক্রিয়েট করেন, কেমন? এখন তাহলে তুমি যে ভেতরে এত মৃত্যু দেখে, এত লাশ দেখে, এত কান্না দেখে, এত ধ্বংস দেখে, এত আনএথিক্যাল প্র্যাকটিস দেখে তোমার ভিতরে যে কান্না তৈরি হয়েছে, তোমার ভিতরে যে তুমি মরে গেছো, তোমার তাহলে নিজেকে জাগাবার উপায় কি? তুমি যদি ফিরসে না জাগো, লাইক ইটস উইন্টার, এভরিথিং is dried out. Is this the end? Qiyamot? Naki it's just a pause, a long pause. এই প্রশ্নগুলোই করে হলো শিল্প সাহিত্য, যেটাকে আমরা এভাবেও বলতে পারি যে হয়তো বিবেকবান মানুষের কাজই হচ্ছে, সংবেদনশীল মানুষের কাজই হচ্ছে সমাজে নিজের জন্য এবং অপরের জন্য ভালো থাকার জায়গা আরও বেশি সম্প্রসারিত করা, আরও বেশি বাড়িয়ে তোলা। তো ক্রিয়েটিভ মানুষ নিজের ভিতরে যখন তিনি সেই ক্ষরণটা, সেই মৃত্যুটা ধারণ করেন, তিনি বাঁচার জন্য সেগুলো আবার চ্যানেলের ভিতর দিয়ে বের করে দেন, বের করে উনি ফেলে দেন না,
তার ওই ব্যথা যে কবিকে দিও না দুঃখ, দিলে সে জলে স্থলে অন্তরিক্ষে সর্বত্রই এই ব্যথাই সে প্রডিউস করবে। তার মানে যিনি একজন ফিল্ম মেকার আছেন, আপনি ধরেন লেটস সে লাইফ ইজ বিউটিফুল, এটা হয়তো এখানে সকলেরই দেখা, ইন্টেন্স পেইন, হাউ ডু ইউ কন্টেইন দিস পেইন? সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের এত মৃত্যু, তাই না? হাউ ডু ইউ কন্টেইন দিস পেইন? আমরা দেখছি ওই বাবা তার পিছনে বুলেট নিয়ে লেফট রাইট করতে করতে সোলজারটা যাচ্ছে, কিন্তু বাবা যখনই নোটিস করেছে তার দিকে একটা ছেলে, তারই ছেলে পুত্র ওই ফুকর দিয়ে বাবার দিকে তাকায় আছে, তো হি স্টার্টেড ড্যান্সিং। বাবা ওই লেফট রাইটের মধ্যে পিছনে বন্দুক ধরা, হি স্টার্টেড কাইন্ড অফ ড্যান্সিং মুভ। দ্যাটস হাউ ইউ চ্যানেলাইজ অলসো নট ইয়োর পেন বাট আদার পিপলস পেন, তাই না? বা ধরেন দ্য রোড ব্যাক উপন্যাস, ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের পরে যেটা রচিত হলো, যুদ্ধ থেকে ফিরে এত মৃত্যু, এত মৃত্যু, এত বিষণ্ণতা দেখে যুদ্ধে বিজয়ী হয়ে ফেরার পরও সে আর বেঁচে থাকতে পারছে না, আত্মহত্যা করতেছে। কেন? তাহলে কবি, সাহিত্যিক, শিল্পী যারা আছেন তারা হচ্ছে তার বেদনাটা এমনভাবে চ্যানেলাইজ করেন যেটা সমাজে ওই সময়ের স্মারক হিসেবে থেকে যায় এবং মানুষকে বলে, দেখো ওই সময় না এই হয়েছিল, তোমরা যদি অতীত থেকে শিক্ষা নাও, এই চাইলে এইভাবে অ্যাভয়েড করতে পারো, এই কায়দায় শান্তি নিয়ে আসতে পারো। মহাভারত কী করেছে? তাই তো বলেছে। ব্যাসদেব কী করেছেন? গল্পের মারপেচে যাব না, আখ্যানে যাব না, উপাখ্যানে যাব না, কিছুতে যাব না, শুধু সিম্পল মহাভারতের শিক্ষাটা কিসের শিক্ষা? যে জীবন কুরুক্ষেত্র, চাইলে কিন্তু কুরুক্ষেত্র এড়ানো সম্ভব। ভালোবাসাই, আমি হয়তো অনেক কথা বলে ফেলতেছি, আমি থামাই দিব আর বেশিক্ষণ না। জগতে কোনটা সিড আর কোনটা মাটি, আমার চোখে আমি যেভাবে দেখি, জগতে লাভ অ্যান্ড পিস এটাই হচ্ছে পাটাতন, এটাই ক্ষেত্র, এটাই মাটি। আর আমাদের স্বার্থ, সংঘাত, যুদ্ধ, এগুলো হচ্ছে কুরুক্ষেত্রের যুদ্ধের মতন। বারবার আমরা রোপণ করি, বারবার আমরা রোপণ করি, সেগুলো হয়, তারপর আবার ওই ফিরসে যেখানে গিয়ে শেষ হয়। আমরা দেখি না সিসিফাসকে বারবার কি করতে হয়? তিনি পাথর ঠেলে ঠেলে ওপরে তোলেন, পাহাড়ের ওপরে তোলেন, তারপর আবার পাথর গড়িয়ে পড়ে। বাট দ্যাটস নট দ্য এন্ড। যেটা এনামুল করিম বা অন্য আরও সকলের কাজ, আবার পাথর ঠেলে ঠেলে উপরে তোলো। And that's why, and that's how we need to imagine the Sisyphus happy, right? So one must imagine Sisyphus happy. So from that perspective, I am also a happy Sisyphus, and I hope all of you are also, find your happiness. I don't know, whatever form is available for you. সেটা যেটাই হোক, গান, নাচ, কবিতা, দর্শন, মেডিটেশন, ধ্যান, হোয়াটএভার, যেটাই হোক, আপনারা জেগে থাকেন, পাশের জনকে ওনার মতন জাগিয়ে রাখতে সাহায্য করেন। মানে আমি কি বলবো ঠিক বুঝতে পারছি না, তবে ওই যে বিশ্লেষণের অলিগলি ধরে যদি কথা বলি, তার আগে যদি আমার প্রিয় মানুষ মোজাফফর আহমেদের কথা যদি ধরে নিয়ে শুরু করি, তাহলে বলা যায় এই যে জাতীয়তাবাদ নিয়ে কথা হচ্ছিল, লেনিনের একটা কথা আছে, বলছে যে জাতীয়তাবাদ সেই পর্যন্তই ভালো যতক্ষণ পর্যন্ত একটা জাতির সেটাকে মুক্তির দিশা দেয়, এবং একটা সময় পরে, এটা বলে থ্রেশহোল্ড, একটা সময় পরে গিয়ে সেই জাতীয়তাবাদ ফ্যাসিবাদে রূপান্তরিত হয়। আপনারা সব জায়গায় দেখবেন এই যে মুসোলিনির পার্টির নাম কি? এই ফ্যাসিবাদ নামটা কিন্তু ফ্যাসিস্ট পার্টি। এবং সেই সময় কিন্তু মুসোলিনির সময়ে আমরা জানি, নির্ঝর ভাই আছেন ফিল্মের মানুষ, অপি করিম আপা আছেন ফিল্মের মানুষ, দুনিয়ার প্রথম ফিল্ম ফেস্টিভ্যাল কিন্তু ইতালিতে শুরু হয়েছিল, ভেনিস ফিল্ম ফেস্টিভ্যাল, এবং সেটা মুসোলিনির আমলে, মুসোলিনির হাত ধরে। কাজে ফ্যাসিস্ট বা ফ্যাসিজম কিভাবে কাজ করে, তারা জাতীয়তাবাদকে বিক্রি করে,
এবং ফ্যাসিজমের আরও কিছু ক্রাইটেরিয়া আছে। মানে ক্রাইটেরিয়ার মধ্যে একটা হচ্ছে তার একটা ফাদার ফিগার লাগে এবং সে একটা ইডিওলজি লাগে এবং সেই ইডিওলজিকে সামনে রেখে, ফাদার ফিগারকে সামনে রেখে তারপরে সে এই তার যে একনায়কতন্ত্র সেটাকে সে জারি রাখে। এখন জাতীয়তাবাদের বিষয়টা কি, যে আমরা নিশ্চয়ই বেনেডিক্ট অ্যান্ডারসনের নাম জানি এবং বলে যে জাতি বলতে, জাতীয়তাবাদ বলতে কি বোঝায়, জাতি আসলে কি জিনিস। জাতীয়তাবাদের গোড়াতে তো যদি জাতির কথা বলি তাহলে জাতি কি জিনিস, এটা কি চিজ। যদি ইমাজিনড কমিউনিটির কথা বলছেন বেনেডিক্ট অ্যান্ডারসন বলছেন, তাহলে জাতির প্রশ্নে আমার কাছে মনে হয়, শুধু আমার কাছে না, এমনকি রবীন্দ্রনাথ ঠাকুরের কাছেও নেশন প্রশ্নে জাতি হচ্ছে প্রথমত, তার ইন্ডেক্সটা হচ্ছে ভাষা। তাহলে বাঙালি জাতি কি, বাঙালি জাতীয়তাবাদ কোত্থেকে তার উৎপত্তি বা কোথায় তার উন্মেষ ঘটে? ভাষাকে কেন্দ্র করে। আপনারা 52 সালের ঘটনা জানেন বা অন্যান্য আরও যদি অন্য ঘটনার আরও পিছনে যাই, দেখবেন যে বঙ্গভঙ্গ থেকে শুরু করে 1905 সালের, তারপর আস্তে আস্তে তার যে একটা ট্রান্সফরমেশন ঘটে সেটা কিন্তু ভাষাভিত্তিক। তারপরে তার অন্যান্য পরিচয় আস্তে আস্তে মূর্ত হতে শুরু করে। আমি দুঃখিত, এটা মাঝখানে আবার মানে বলিনি যে আমার শ্রদ্ধেয় শিক্ষক আছেন এবং আরও অনেক প্রিয় মানুষকে দেখতে পাচ্ছি, সেজন্য ধন্যবাদ, আপনারা এসছেন। তো যেই আলাপটা বলছিলাম যে জাতীয়তাবাদ প্রশ্নে এবং রাষ্ট্রদ্রোহিতা প্রশ্নে, মানে এটা খুবই একটা আমার কাছে খুবই ইন্টারেস্টিং আলাপ মনে হচ্ছে মুজাফফরের এই আলাপটা, যে এখানে কিছু ফাইন লাইন আছে কখন একটা মানুষ রাষ্ট্রদ্রোহিতা করে। যেমন ধরুন, আমি যদি বলি যে ফ্রেঞ্চ রেভলিউশন 1790 সালে যেটা শুরু হলো এবং 10 বছর ধরে গিলোটিনে মাথা কাটা গেল, তারপর নেপোলিয়ান আসলেন। তো এই যে মানে বিপ্লব, এই বিপ্লবের সবাই তো তাহলে তখন সেই সময় রাষ্ট্রদ্রোহিতা হিসেবে তাদের পরিচয় ঘটে বা এক ধরনের, বা পাকিস্তান রাষ্ট্রের কথা যদি বলি। কিন্তু ওই মানে সমীকরণ যে জাতীয়তাবাদ কখন ফ্যাসিজমের দিকে রূপান্তরিত হয় এবং যখন রূপান্তরিত হয় তখন একটা সমাজে বিপ্লব অনিবার্য হয়ে ওঠে। আন্তোনিও গ্রামশির কথা একটু না উল্লেখ করলেই নয়। উনি বলছেন যে এমন একটা সময় আসে সমাজে যখন পুরনো সব মরে গেছে কিন্তু নতুন জন্ম নিতে চাচ্ছে কিন্তু পারছে না। সেটাকে বলছে যে একটা পাশবিক সময়, সে সময় পার করতে হয় সেই সময়ের মানুষদের। তাহলে সেটাই হচ্ছে মানুষের, আমি বলি, থ্রেশহোল্ড, অর্থাৎ সবচেয়ে সংবেদনশীল জায়গা এবং সবচেয়ে জেগে বা উত্তেজিত হওয়ার জায়গাটা সেটা। তখন মানুষ আসলে সেই জায়গায় আর থাকতে চায় না, তারা রিভোল্ট করে এবং তারা পুরনোকে বিদায় জানাচ্ছে এবং নতুন কিছু জন্ম নেওয়ার জন্যে একটা যন্ত্রণা অনুভব করতে থাকে, প্রসব বেদনার মতো। আপনারা দেখবেন আমাদের শুধু দেশে না, সারা পৃথিবীতেই 60-এর দশকে একটা বিশাল জাগরণ বুদ্ধিজীবীদের দিক থেকে, মানে গান বলি, সঙ্গীত বলি, এমনকি বাংলাদেশের 60-এর দশকের কবিরাই কিন্তু এখনো পর্যন্ত, নির্মলেন্দু গুণের কথা যদি বলি, এরপরে 90 দশকে রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহর কথা যদি বলি, এরপরে কিন্তু কবি আর ওইভাবে আমাদের আসলে আমরা কারো কবিতা মুখস্থ বলতে পারবো 2 লাইন, এটা খুব কষ্টকর আমাদের জন্য। কাজে 60-এর দশকটা যদি বলি তাহলে 60-এর দশকের সবচেয়ে প্রগতিশীল মানুষরা যারা আন্দোলন করছে, যারা বিভিন্ন দেশে দেশে তাদের কণ্ঠস্বর উচ্চকিত করছেন, সেই সময় বাংলাদেশেও একটা ট্রান্সফরমেশনের মধ্যে দিয়ে যাচ্ছে, পরিবর্তনের ভেতর দিয়ে যাচ্ছে। এবং এখন যারা মানে আমাদের দেশের খুব মানে কি বলবো চৌকস বুদ্ধিজীবী যা বলে যাদের আমরা চিনি বা চিনতাম, ধরেন আনিসুজ্জামান মারা গেছেন বা তারও আগে যারা ছিলেন, ধরুন আমাদের দেশের সবচেয়ে মানে আধুনিক সময়ের উজ্জ্বল কবি ছিলেন, ধরুন নির্মলেন্দু গুণের কথা তো বললাম, বেঁচে ছিলেন, সৈয়দ শামসুল হকের কথা যদি বলি, অথবা মানে আল মাহমুদের কথা একটু পরেই বলি, কারণ আল মাহমুদের এক ধরনের ট্রান্সফরমেশন আছে, সেটা তো অন্য সাবজেক্টিভ আলোচনা। কিন্তু অল থ্রু 60-এর দশকের যারা কবি সাহিত্যিক তারা কিন্তু ওন করা শুরু করলো দলটাকে। কিন্তু ওই যে বললাম, তারা যে কখন অর্গানিক ইন্টেলেকচুয়ালে পরিণত হয়ে গেছে সেটা কিন্তু তারা বুঝতে পারেনি। এই যে ট্রেডিশনাল ইন্টেলেকচুয়ালের দায়িত্বটা কি? দায়িত্বটা হচ্ছে সবসময় ক্ষমতা এবং স্ট্যাবলিশমেন্টকে প্রশ্ন করা। কারণ আপনি যদি স্ট্যাবলিশমেন্টকে প্রশ্ন করতে না পারেন তাহলে আমি মনে করি
যে আপনার ওই যে আমরা যেটার আকাঙ্ক্ষা করছি, বাসনা করছি যে একটা বুদ্ধিজীবী এই জায়গায় যাবে এবং সে সবসময় প্রশ্ন করবে, সেটা আপনি হারিয়ে ফেলেন। আমি মনে করি যে এটা একটু সাংবাদিকদের বেলাও সত্যি। সাংবাদিকদের কখনই উচিত না কোনো রাজনৈতিক নেতা, ক্ষমতাশালী তাদের সাথে আপনার কাঁধ ঘষাঘষি করা, এটা ঠিক না। করলে হয় কি, এক ধরনের তৈরি হয়, সম্পর্ক তৈরি হয় এবং আপনি সহজে সমালোচনা করতে পারবেন না। আমাদের এটা একটা খুবই স্বতন্ত্র ঘটনা, শুধু পৃথিবীর ইতিহাসে, মানে আমি বলছি আঞ্চলিক না, পৃথিবীর ইতিহাসে। কারণ আপনারা যদি অনেক ন্যাশনালিজম নিয়ে অনেক কাজ করেছে অনেক পণ্ডিত লোক, সেই পণ্ডিত লোকরাও বলছেন যে বাংলাদেশের জন্ম হওয়া জাতীয়তাবাদী আন্দোলনের একটা খুবই অনন্য ঘটনা। তো এই পরিস্থিতির মধ্যে দেখা যায় যে পরবর্তী সময়ে আমরা এই যে পরস্পরের প্রতি এক ধরনের আস্থাভাজন হয়ে যাওয়ার ফলে আমরা এই জায়গাটার থেকে আর বেরোতে পারিনি। তো এই পরিস্থিতির ভেতর আপনি প্রশ্ন করতে পারেন যে বুদ্ধিজীবীর কাজটা কি? বুদ্ধিজীবীর কাজ একটাই, যদি আপনি মনে করেন জীবন আমার সংকটে, যেমন ধরুন আপনারা নিশ্চয়ই জাফর পানাহির কথা নামটা জানেন। সম্প্রতি তিনি কান ফিল্ম ফেস্টিভ্যালে স্বর্ণপত্র পুরস্কার পেয়েছেন। তো পানাহি বলছেন ইরানে যখন আক্রমণ চলছে, বলে যে আমরা খমেনির এই যে শাসন সেটার নিষ্পত্তি চাই, শেষ চাই। কারণ কি, খমেনি হচ্ছে এক ধরনের নারী বিদ্বেষী। এবং সেখানে আপনারা জানেন যে যারা ইরানের সিনেমা দেখবেন, সেখানে নিয়মই হচ্ছে নারীদের হাতের কবজির সামনের টুক আর মুখাবয়ব ছাড়া ক্যামেরার সামনে আর কোনো কিছুই ধরা যাবে না। তো এইটা তো এক ধরনের রিপ্রেসিভ স্টেট, এটা আপনি চাপিয়ে দিচ্ছেন শিল্পের উপর। আমি শিল্প অর্থে মনে করি সেন্সরশিপই থাকার কোনো প্রয়োজনীয়তাই নেই। হ্যাঁ, কারণ কি, আপনি কি কবিতা সেন্সর করেন না তো? তাহলে একজন ফিল্ম মেকার তো শিল্পী। আপনি কি একটা বই বের করার আগে সেটা কোনো কমিটিতে জমা দেন যে ভাই একটু এনওসি দেন তো ভাই? দেন না তো। তাহলে একজন ফিল্ম মেকার কেন একটা সেন্সর বোর্ডে 10-12 জন যে সিনেমা বোঝে না আসলে ঘোড়ার ডিম, সে লোকের কাছ থেকে আপনি এনওসি নিতে যাবেন? আমি মনে করি যে ফিল্মে আপনি রেটিং করেন যে এইটা হচ্ছে 18+ বা আন্ডার 6 বা প্যারেন্টাল গাইডেন্স লাগবে ইত্যাদি ইত্যাদি। সেটার মধ্যে আপনি এটা চালানো যাবে না, ওটা কেটে ফেলেন। এই সমস্ত এগুলো হচ্ছে রিপ্রেসিভ স্টেটের একটা উদাহরণ। এখন যেটা বলছিলাম যে বুদ্ধিজীবীরা যদি আলোচনা করতে একেবারেই না পারেন যে জীবন সংকটে, জাফর পানাহির যেরকম দেশ ছাড়তেই একটা সমস্যা হচ্ছিল, যে দেশই ছাড়তে দিবে না, উনি প্যারোলে বোধহয় অসুস্থতার কারণে মুক্তি পেয়ে চট করে চলে গেছেন ফ্রান্সে পাঠিয়ে দিয়েছিলেন ছবি, ইরানে চুরি করে করে ছবি বানিয়ে পাঠিয়ে দিয়ে। আর ইউরোপের রাজনীতিটাও বুঝতে হবে, প্রবাবলি ইউরোপ এবং ইরানের যে রাজনীতি, ওই কারণেই পানাহির এই ছবিটা কিন্তু এবার পুরস্কার পেল। এটা মানে অস্বীকারের কোনো উপায় নেই, কারণ এইবার কিন্তু অনেক বড় বড় কন্টেস্ট মানে ছিল, মানে যারা প্রতিযোগী ছিলেন আর কি, কন্টেস্টটা খুব মানে জোরে সোরে হয়েছে এবার। তো যাই হোক, সেটা প্রসঙ্গ না। প্রসঙ্গটা আমি বলছিলাম যে বুদ্ধিজীবীরা যদি সরাসরি জাফর পানাহির মতো বলতেও না পারেন, পানাহি অনেক বলতে পেরেছেন কারণ উনি জানেন ওনার ইন্টারন্যাশনাল লবি অনেক স্ট্রং। আমি মনে করি রিপ্রেসিভ স্টেটে কাজ করা সবচেয়ে সহজ ইন্টেলেকচুয়ালদের জন্য। এটা খুবই স্ববিরোধী কথা মনে হতে পারে, কিন্তু এটা সত্যিকার অর্থেই আমি মনে করি খুব সুবিধা আছে এই রিপ্রেসিভ স্টেটে কাজ করা বুদ্ধিজীবীদের জন্য। সেটা কি? সেটা হচ্ছে যে শিল্পীরা সাধারণত কাজ করে ম্যাটাফোর নিয়ে। সাধারণত না, মূলত ম্যাটাফোরই হচ্ছে আসল। ম্যাটাফোর অ্যান্ড ম্যাটোনিমি, এটা হচ্ছে টানা, একটা হচ্ছে পোরেন। এই ম্যাটাফোর এবং ম্যাটোনিমির মধ্য দিয়ে সব হয়, গল্প হয়, সিনেমা হয়, গান হয়, সকল দুনিয়ার যাবৎ কিছু, সব কিছু এই দুটা দিয়ে হয়। তাহলে যখন পরিস্থিতি অনেক বেশি কঠিন, আপনার সামনে ম্যাটাফোর এবং ম্যাটোনিমি ব্যবহার করার দ্বার তত বেশি উন্মুক্ত, এবং তত বেশি আমি মনে করি যে আপনার কবজির জোর কত, ক্রাফটসম্যানশিপ কত ভালো, এটা হচ্ছে একটা প্রমাণ করার সুবর্ণ সময়। হচ্ছে যত কঠিন সময় তত। আপনারা ভাবেন তো দেখি 71-এর আগে পাকিস্তান আমলে আমাদের দেশের কবি সাহিত্যিকরা লেখে নাই, কবর নাটক লিখেছেন, তাই না? মানে অদ্ভুত অদ্ভুত সব সৃষ্টি হয়েছে। আপনি জহির রায়হানের কথা ভাবেন, জীবন থেকে নেয় একটা চাবির গোছার গল্প, ম্যাটাফোর। তো আমার
মোদ্দা কথা হচ্ছে এই যে যে বিষয়টা নিয়ে কথা হচ্ছিল যে জাতীয়তাবাদ এবং রাষ্ট্রদ্রোহিতা, মানে তাদেরকে কেন আপনি বুদ্ধিজীবী বলবেন? এটাই আমি বলছি যে গ্রামশিয়ান মানে চিন্তা থেকে আমি ধার নিয়ে বলছি যে বুদ্ধিজীবী দুই ধরনের হয়, ট্রেডিশনাল একটা অর্গানিক। যারা অর্গানিক হয়ে গেছেন তারা তো অর্গানিক। এখন ধরেন না, আপনি সৈয়দ শামসুল হককে কি বুদ্ধিজীবী বলবেন না? আপনি খারিজ করে দিবেন? আনিসুজ্জামানকে খারিজ করে দিবেন? আপনি তো খারিজ করতে পারেন না। না, আমি বলছি যে খারিজ করার কোনো জায়গা নেই। আমি বলছি যে বুদ্ধিজীবীর যেটা আমরা আকাঙ্ক্ষিত বুদ্ধিজীবী, যে বুদ্ধিজীবী এমন হবে যে নাকি ক্ষমতাকে প্রশ্ন করবে, তাহলে সে হবে ট্রেডিশনাল ইন্টেলেকচুয়াল। আমি সেটাই বলছি, এবং সেই জায়গা থেকেই বলছি যে আমাদের দেশে এই ট্রেডিশনাল ইন্টেলেকচুয়ালদের অভাব আছে। তবে আমি মনে করি যে এই ট্রেডিশনাল ইন্টেলেকচুয়াল হওয়াটা অনেক সুযোগও আছে আমাদের দেশে, এই কারণে কারণ আমাদের রাষ্ট্র অনেকটাই রিপ্রেসিভ স্টেট। আমাদের এই টোটাল যে আলোচনা তার মধ্যে একটা পয়েন্ট বারবার ফিরে এসেছে, সেটা হচ্ছে যে আমাদের প্রকাশ এবং প্রকাশের স্বাধীনতা। তো এই যে বাক স্বাধীনতা বা প্রকাশের স্বাধীনতার সংজ্ঞা নিয়ে বিভিন্ন আলোচনা আছে। তো সেখানে একটা খুবই ইন্টারেস্টিং মানে পয়েন্ট আমার মনে পড়ে, সেটা হলো যে ভুল করা এবং ভুল বলার স্বাধীনতাই বাক স্বাধীনতা। আমি জানি না যে এটা কে বলেছে, কার কোট আমার মনে নাই। সব কনটেক্সটেই ভুল করা এবং ভুল বলার স্বাধীনতাই বাক স্বাধীনতা। এর মানেটা হলো যে আমাদের উপরে যে সঠিক বলার যে প্রেশার, এটা যে চাপিয়ে দেওয়া হয়েছে, এটার বিরুদ্ধে কথা বলতে পারাটাই বাক স্বাধীনতা। তার মানে আমি ভুল বলবো এবং ভুল করব, এই স্বাধীনতা যতক্ষণ পর্যন্ত আমার নাই ততক্ষণ পর্যন্ত আসলে আমার মত প্রকাশের স্বাধীনতা নাই। তার মানে হচ্ছে যে সোসাইটি এবং সরকার এবং রাষ্ট্র সব মিলিয়ে সবসময় একটা সঠিকতার নির্ণয় সেট করে দেয় যে এই যে মনে করেন যে এখন যে সিচুয়েশন দেশে, এটার একটা কয়েকটা প্যারামিটার তৈরি হয়েছে যে এটা হচ্ছে সঠিক বলা যাবে আর এটা হচ্ছে বলা যাবে না, এটা সেলফ সেন্সর করতে হবে। তার মানে প্রতিনিয়ত আমাদের সমাজ এবং রাষ্ট্র এটা একটা সেট বিধিমালা দাঁড় করায় দিচ্ছে যে এর বাইরে বলা যাবে না। গল্প লিখেছি, এমনকি কলামের মধ্যেও রূপকথার গল্প লিখেছি, যেন বুঝতে পারে সেভাবেই লিখেছি। এমনভাবে লিখিনি যে কেউ ধরতে পারবে না, কিন্তু আবার সরাসরি লায়াবল করতে পারবে না। হ্যাঁ, তো ফিকশন রাইটারদের এটা একটা সুবিধা আছে মনে হয় যে যারা অ্যাক্টিভিস্ট, যারা রিয়েল কলামিস্ট, তারা বোধহয় এতটা মেটাফোরের কোনো সহায়তা তারা নেবে না, তাদের মানে ওভাবে তারা লিখবেই না, এটা তাদের স্টাইল না। কিন্তু আমরা প্রচুর লিখেছি যে মেটাফোর ইউজ করে। কিন্তু এখন শুধু মনে হয় যে ঠিক করার জায়গাটাতে কাজ করা দরকার। এখানে অনেক, যেহেতু অন্য বিষয় নিয়ে কথা বলতে গিয়ে একটু বলি যে অনেক কথা হলো বাক স্বাধীনতা, অনেক কিছু নিয়ে। এমনি মানে পার্সোনালি মাঝে মাঝে মনে হয়, হতাশা থেকেই মনে হয় যে আমাদের দেশে যে প্রতিনিয়ত সারা রাত মানুষ ঘুমাতে পারে না, ওয়াজ মাহফিল হয়, আমরা ওগুলো ছোটো ছোটো ভিডিও দেখি, একমাত্র ওনাদেরই বোধহয় বাক স্বাধীনতা আছে। ওনারা যা খুশি সেটা বলতে পারেন এবং কোনো মেটাফোর ইউজ করতে হয় না। ওনারা সরাসরি বলতে পারেন, যে কারোর বিরুদ্ধে, যে কারোর পক্ষে, যে কারো সম্পর্কে যে কোনো কথা বলতে পারেন। আমাদের আসলে বাক স্বাধীনতাও নাই, আবার অন্যকে কিছু বলারও স্বাধীনতা নাই। যেমন অন্যের পার্সোনাল স্বাধীনতাটা আমরা আবার এখন এমনভাবে মূল্য দেওয়া শুরু করেছি যে একজন ছাদ দিয়ে থেকে লাফ দিচ্ছে, এটা দেখেও আমি বলতে পারবো না যে আপনি লাফ দিচ্ছেন কেন, কারণ এটা তার স্বাধীনতা, সে লাফ দিবে, সে যেটা খুশি পড়বে, যা খুশি বলবে, আমরা কিছুই বলতে পারবো না। তো এটা আসলে কি ধরনের স্বাধীনতা হলো? আর এই যে এখানে আজকে বিশ্লেষণের ব্যাপারে, যে বিশ্লেষণ বিষয়টাই আসলে আমার কাছে মনে হয় যে একরকম পারসেপশনের ব্যাপার। যার যেরকম পারসেপশন সে সেরকমভাবে বিশ্লেষণ করবেন। এমনকি একটা লেখক, একটা সিনেমা মেকার বা একজন যে কোনো সৃষ্টিশীল মানুষ, সে তার সৃষ্টির মধ্যেও কিন্তু একটা বিশ্লেষণ দিয়ে দেন, তার নিজের সৃষ্টির মধ্যেই সেই বিশ্লেষণটা থাকে। সেটাও আবার ওপেন এন্ডেড থাকে অনেক সময়, যে পাঠক বা দর্শক তার নিজের মতো করে একটা বিশ্লেষণ করবেন। যে প্রসঙ্গটা তুলেছে আফসানা, যে
ওয়াজিন্দা স্বাধীন, তুমি তো ওখান থেকেই বলেছো যে এই স্বাধীনতা কে দিয়েছে, তারা নিজেরা আদায় করে নিয়েছে কিনা, নাকি জনগণ দিয়েছে? জনগণ সম্বন্ধে তুমি আগে একবার বলেছো যে এইটা তো, হ্যাঁ, জনগণ কে? এটা বিমূর্ত সত্তা, একটা, হ্যাঁ হ্যাঁ, একটা বিমূর্ত সত্তা, এবং একটা আসলে তো জনগণকে আমরা চিনি না। তো জনগণ কে? দুজন হলেও জনগণ, একজন হলেও জনগণ, হ্যাঁ, এভাবে তো বলা হয়। তো আসলে ওইভাবে ওরকম জনগণ কিছু দেয়নি, এটি নিশ্চিত থাক। জনগণ দিয়েছে কিনা কিংবা দেবে কিনা সেটা, ওরকম যদি কোনো ব্যবস্থা থাকতো যে ভোট নেওয়া হতো, হ্যাঁ, যে আমরা এগুলি বলতে চাই, আপনারা এতে সম্মত আছেন কিনা। এখন জনগণ সেক্ষেত্রে কি মতামত দিত, তখন আমরা বুঝতে পারতাম হ্যাঁ জনগণ দিয়েছে। না, জনগণ দেয়নি। ইনফ্যাক্ট এইটা তারা নিজেরা আদায় করেও নেয়নি, কারণ কার কাছ থেকে আদায় করে নেবে? এইখানে আমাদের যে সমস্যাটা হচ্ছে, আমি সেটা বলি যে এতক্ষণ ধরে যে আমরা মত প্রকাশের স্বাধীনতা নিয়ে কথা বললাম, সেখানে কিন্তু আমরা সবসময় একটা কথা বলেছি, ভীতির কথা বলেছি, যে কথা বলতে ভয় লাগছে। তুমি বলেছো, বিধান বলেছে, আপনিও বলেছেন একটু একটু, যে এগুলো রেকর্ডেড হবে, বলা ঠিক হচ্ছে কিনা। মানে আমরা কিন্তু এখনও কিন্তু এখানে দাঁড়িয়ে ভয় পাচ্ছি। এই যে আমাদের ভেতরে যে ভয়টা, হ্যাঁ, আমি এইটাকেই বলবো যে আমাদের পরাধীনতার কারণ, আমাদের ভেতরে যে ভয়টা। অর্থাৎ আমি দুইভাবে এটাকে বলতে চাই, যে শুধুমাত্র যে রাজনৈতিক কিংবা রাষ্ট্রীয় কারণেই আমরা সেলফ সেন্সরশিপের ভেতরে ঢুকি, ব্যাপারটা তা নয় কিন্তু। হ্যাঁ, ব্যাপারটা শুধু রাজনৈতিক কারণে না, শুধুমাত্র রাষ্ট্রীয় কারণে না। রাষ্ট্রীয় অনেক নিপীড়ন আছে, তা আগেও ছিল, এখনও আছে, হয়তো ভবিষ্যতেও থাকবে। রাজনৈতিক অনেক কারণ আছে, সেগুলোও সত্য, আগেও ছিল, সেগুলোও সত্য। সেগুলো কিন্তু একমাত্র কারণ না। প্রধানত কারণ হচ্ছে যে আমরা ভয় পাই, নিজেরা আমরা ভীতু। প্রধানত কারণ হচ্ছে আমরা ভীতু, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে আর একটা কারণ আছে, সেটা হচ্ছে যে আমার মনে হয় যে আমরা নিজেরা কখনো কখনো আমাদের নিজেদের ইমেজের জালে বন্দী। ইমেজ মানে কি, ধরেন আমি নিজে শিক্ষকতা করি এখন, এবং বিধান আমার সরাসরি ছাত্র। হ্যাঁ, এখন ধরেন আমার এখন এই মুহূর্তে একটা স্ল্যাং বলতে ইচ্ছে করছে, কথার কথা, কিন্তু আমি ভাবছি যে আমার ছাত্র এখানে বসে আছে, ও কি না কি মনে করবে, থাক এটা না বললাম, স্ল্যাংটা না বললাম, কিন্তু স্ল্যাংটা আমার বলা দরকার। স্ল্যাং বললে আমার যে বক্তব্যটা সেটা স্ট্রং হয়। তার মানে কি হচ্ছে, আমি কিন্তু নিজের এইটা কিন্তু আমি নিজে তৈরি করেছি। কেউ, বিধান কিন্তু বলেনি যে এই স্ল্যাংটা বললে স্যার আমি কিন্তু আপনাকে খুব খারাপ মনে করব, কখনোই কিন্তু বিধান এটা ওকে বলেনি। সত্যি সত্যি বিধান আমার সরাসরি ছাত্র, অতএব ও তো আমাকে বলেনি, কিন্তু আমি ধরে নিচ্ছি যে যদি আমি এরকম একটা কথা বলি, তাহলে আমার অনেক ছাত্র, হাজার হাজার ছাত্রছাত্রী আছে, ওরা আমাকে ফলো করে, ওরা অন্যভাবে চিন্তা করতে পারে, ভাবতে পারে যে স্যারকে কীভাবে ক্লাসরুমে দেখি, আর এইরকম স্যার এরকম একটা কথা বললো। এটা কিন্তু আমি ভেবে নিচ্ছি। আমার স্টুডেন্টরা কি কখনো বলেছে আমাকে যে এইরকম আপনার কাছ থেকে এরকম কথা আমরা আশা করিনি? এই যে দেখো, আমরা কিন্তু নিজেদের জালে নিজেরা বন্দী হই, ভয় পাই। একটা বলছে ভয় পাই, ভয় নানা কারণে আসে। ধরো তুমি ভয় পাবে, শুধু নিজের কারণেই তো ভয় পাবে না। তুমি যদি চলে যাও কোনো কারণে, তোমাকে যদি বন্দি করে নিয়ে গুম করে ফেলে, মেরে ফেলে, কিংবা কিছুই না করলো, ধরো 2 মাস তোমাকে জেলে ধরে রাখলো, তাহলে তুমি তো একা সাফার করবে না, তোমার একটা পরিবার আছে, বাচ্চারা আছে, সব মিলিয়ে তুমি একটা 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 জালে বন্দী হয়ে আছো কিন্তু। তো এই জন্যই এই যে ভয়টা, নানা রকম ভীতি কাজ করে আমাদের ভেতরে, সেইটার কারণে আমরা অনেক কম্প্রোমাইজ করি, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে আবার ওই যে বললাম ইমেজ। তুমি যে সমস্যাটার কথা বলেছো, যে তোমার একটা গল্পের নাম আছে, আমার মা পেশা ছিলেন, এবং এটি নিয়ে যে সাফারিংসের মধ্যে পড়েছে, তিনি তোমাকে যেটি বলেছেন যে মানে সত্যি সত্যি ভেবেছেন যে তুমি খারাপ একটা লোক, এবং তুমি ওখান থেকে আসছো, তোমার এটি পরিচয়। তো এই যে দেখো, এই বিষয়টা চিন্তা করে দেখো যে উনি এটাকে সত্যি বলে ভাবছেন, এরকম একটা গল্পের নাম দেওয়ার কারণে এটাকে তিনি সত্যি বলে ভাবছেন। তখন তুমি ভাবতেও পারো যে থাক, এই ধরনের গল্পের নাম আমি না দিলাম, কারণ আলটিমেটলি এই জন্য সাফার করছে শুধু তুমি না, তোমার বাচ্চাটা, কারণ তোমার বাচ্চার সঙ্গে তার বাচ্চা মিশতে দিচ্ছে না, থাক না দিলাম। এই যে বারবার আমরা নিজেকে ছেঁটে ফেলি, আমাদের যে স্বাধীনতা আমরা নিজেরাও অনেকখানি ছাঁটি, একমাত্র কারণ কিন্তু আমি রাষ্ট্রীয় কারণ মনে করি না। এই জন্য দায় কিন্তু আমাদেরও। হ্যাঁ, এখন 90-এর
যে প্রজন্ম, সেই প্রজন্মকে যে তুমি যেভাবে দায়ী করলে যে আমাদের ব্যর্থতা নিশ্চয়ই আছে, আমি অস্বীকার করব না, আমাদের ব্যর্থতা আছে। এটা শুধু তুমি না, আমার ছেলে যেমন এখন বিশ্ববিদ্যালয়ে পড়ে, আমাকে সবসময় বলতো যে মানে 90-এর অভ্যুত্থানে যেহেতু আমাদের অংশগ্রহণ ছিল, বলছে যে এটার পরে ঘরে ঢুকে গেলে কেন, মানে রাষ্ট্রটাকে নির্মাণ করলে না কেন, মানে আমি কেন একটা পেশার মধ্যে ঢুকে গেলাম, আমি কেন আরও একটু এগিয়ে গেলাম না, এই প্রশ্নগুলো আমার ছেলেও করে। হ্যাঁ, কিন্তু ব্যাপারটা হচ্ছিল এরকম যে আমরা এর আগে আমি আমার একটা অভিজ্ঞতার কথা বলি। এমন একজন মানুষকে যিনি নিজে সরাসরি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন, সশস্ত্র মুক্তিযোদ্ধা, ঠিক এই ধরনের একটা প্রশ্ন তাকে আমি করেছিলাম। সশস্ত্র মুক্তিযোদ্ধা, খুবই বীর মুক্তিযোদ্ধা ছিলেন, কিন্তু মুক্তিযুদ্ধের পরে তিনি আর কোনো রাজনৈতিক কোনো কর্মকাণ্ডে না জড়িয়ে ঠিক যে পথে যাওয়ার আর কি, মানে সাধারণ জীবন যাকে বলে, মানে আটপৌরে জীবন, পড়াশোনা করা, চাকরি বাকরি করা, তারপরে সংসার জীবনে ঢুকে যাওয়া, ওর মধ্যে ঢুকে গেছে, কিন্তু ওই স্পিরিটটা তিনি হারান নাই। তো যখন এইরকম আমরা নানা রকম বিপর্যয় দেখেছি, তাকে জিজ্ঞেস করেছি যে আপনি করলেনটা কি, মানে আপনি এরকম একজন মুক্তিযুদ্ধ হয়ে আপনি এরপরে কি করলেন। উনি আমাকে উত্তর দিয়েছিলেন যে আমরা তো অন্তত স্বাধীন একটা দেশ এনে দিয়েছিলাম, বাদ বাকিটা তোমরা করো। হ্যাঁ, আমার একই কথা বলবো, 90 কি ছিল এটা তোমরা কখনোই বুঝতে পারবে না, কারণ 90 ছিল হচ্ছে সামরিক শাসন থেকে মুক্তির দশক। সামরিক শাসন কি জিনিস এইটা না দেখলে কোনোদিন তোমরা বুঝতে পারবে না যে সামরিক শাসন কি জিনিস, না দেখা পর্যন্ত, না এক্সপিরিয়েন্স করা পর্যন্ত এটা কেউ কখনো বুঝবে না। হ্যাঁ, তুমি কোনোদিনই বুঝবে না জেলখানা মানে কি, তুমি যদি নিজে জেলে না যাও। অন্তত 90-তে আমরা যেটা করেছিলাম যে সামরিক শাসন থেকে, এই সামরিক শাসনের বাস্তবতা থেকে এই দেশকে মুক্ত করে দেওয়া, এই কাজটুকু আমরা করতে পেরেছিলাম। তারপরে কাজটুকু তোমরা করো। তোমরা কি করেছো? এখন তোমরা যদি প্রশ্ন করি যে তোমরা কি কচুটা করেছো, তো কিছুই করো নেই, শুধু কম্প্রোমাইজ করেছো। কম্প্রোমাইজ তো তোমরা করেছো, কম্প্রোমাইজ তো আমরা করি না। আমরা তো আমাদের যুবক বয়সে, তরুণ বয়সে আমরা তো ঝুঁকি নিয়েছি, তরুণ বয়সে আমরা ঝুঁকি নিয়েছি, এবং তারপরেও আমরা চুপ করে থাকিনি, কিন্তু আমরাই সবচেয়ে বেশি কথা বলেছি। এরপরে থেকে যে গণতান্ত্রিক ব্যবস্থার জন্য আমাদের স্বপ্ন ছিল, সেই স্বপ্নটা যে পূরণ হলো না, সেটা যে বাধাগ্রস্ত হলো, সেটা নিয়ে আমরা এই 90-এর জেনারেশনই সবচেয়ে বেশি কথা বলেছি। গণতন্ত্র একটানা কথা বলে গিয়েছি আমরা। একটা বিষয় নিয়ে একটু কথা বলার আগ্রহ আমি ভীষণভাবে মানে হলো আমার, যখন 90-এর প্রসঙ্গটা আসলো, নির্ঝর ভাইও বললেন, কামালও বললেন, আসলে 90-তে তো আমরা একেবারে রাজপথে ছিলাম। ওই সময়টা আমরা খুব বেশি মনে করতে পারি। সেটা আমাকে দেখলে মানুষ একটু ওই রকমই বলে আর কি। তো আমার হাজব্যান্ড আবার বলে যে শুনলে তো খুবই খুশি হও, এরকমই আর কি বিষয়টা। তো ঘটনাটা হলো এরকম যে আমি এখন ইদানিং বলি যে আমরা আসলে সব দেখেছি, শুধু 71টাই আমরা দেখিনি, কিন্তু তারপরে যে পরিবর্তনগুলো, 75ও আমাদের হালকা হালকা মনে আছে। তো যেটা হয়েছে ওই শাসনামলগুলো দেখার একটা মানে টার্নিং পয়েন্ট আমার স্মরণকালে আমি মনে করতে পারি, সেটা হলো 90-এ আমরা যে স্বপ্ন দেখেছিলাম, ওই সময়টা আসলে ওই সময়টা যারা দেখেনি বা যারা ধারণ করেনি তারা ওই সময়ের ক্রেজটা বুঝতে পারবে না। আমরা অপরাজেয় বাংলার সামনে দাঁড়িয়ে আছি, মিটিং করছি, আমরা কিন্তু জানি না যে 2 মিনিট পরে এর সামনে দিয়ে একটি মাইক্রোবাস যাবে এবং আমাদেরকে গুলি করতে করতে চলে যাবে, আমাদের সহযোদ্ধা 2-4 জন লাশ হয়ে পড়ে যাবে। এটার জন্য কিন্তু আমরা একদম প্রস্তুত না। একটা মিছিল নিয়ে আমরা রাজপথে যাচ্ছি, আমাদের উপর দিয়ে একটা ট্রাক উঠে যাবে, এটার জন্য কিন্তু আমরা প্রস্তুত না, আমরা জানি না। মানে এই সমস্ত আনসার্টিনিটির মধ্য দিয়ে আমরা একটা আন্দোলন করেছি, এবং যে স্বপ্ন আমাদের মধ্যে ছিল, এবং আমাদের নেতারা যে 3 জোটের রূপরেখা তৈরি করেছিলেন, যে মানে গণতান্ত্রিক ছাত্র ঐক্যের যে ব্যানার ছিল, সেই ব্যানারে যে স্বপ্ন আমাদের মধ্যে ছিল, যে আদর্শ আমাদের মধ্যে ছিল, সত্যিকার অর্থে 90 আমাদেরকে পথে বসিয়ে দিয়ে গেছে। আজকে যদি আমি জিজ্ঞেস করি আমাদের সেই নেতারা কই, আফটার 90 সবাই ধান্দাবাজিতে ব্যস্ত হয়ে গেছে। একটু বলি আর কি, যে অনেক আগে রবীন্দ্রনাথের শিল্পী ও সমাজ একটা প্রবন্ধ আছে, ওটার মধ্যে শিল্পের উদ্দেশ্য কি, তার মধ্যে একটা খুব সুন্দর কথা মনে ধরে গিয়েছিল, সেটা হচ্ছে যে মানব সম্বন্ধ তৈরি করা, মানুষের সাথে মানুষকে যুক্ত করার কাজই হচ্ছে আর্টের বোধহয় খুব আমার কাছে খুব সার্বজনীন মনে হয়। তা আসলে আমার কাছে বাংলাদেশের মানুষকে আমাদের দেখে মনে হয় যে মানুষ আমাদের কাছে খুব ইম্পর্টেন্ট, মানুষের সঙ্গটা খুব ইম্পর্টেন্ট। আমরা
চট করে বোধহয় একা হয়ে যায়। আপনি একা বাসায় আছেন, শুনলে এই তুমি একা বাসায় আছো, তোমার সাথে কেউ নাই, মানে এটা একটা সামাজিক সমস্যা হয়ে যায় আর কি, দাঁড়া আমি আসতেছি। তো ওই আমি জানি না বিদেশিদের তো ওইভাবে সার্ভে করতে পারিনি, বাট আমার কাছে মনে হয় যে নিঃসঙ্গতার ব্যাপারটা আমাদের বোধহয় ইয়েতে আসে। তো এটা তো অবধারিতভাবে মার্কসের ইয়েতে ইন্ডাস্ট্রিয়াল সোসাইটিতে, পোস্ট ইন্ডাস্ট্রিয়াল সোসাইটিতে নিঃসঙ্গতার ব্যাপারটা আসবে। তো সেটার ব্যাপারে আর কি আবুল হাসান প্রিয় কবির ইয়েতে আছে যে এটা দিয়ে শেষ করি প্রথম পার্টটা, যত দূরে থাকো ফের দেখা হবে, কেননা মানুষ যদিও বিরহকামী কিন্তু তার মিলনই মৌলিক। এইটা বোধহয় এপিটাফ আবুল হাসান। তো এই লাইনটা আমার মাথায় বেশ ঘোরে আর কি, যে ওইটাই হয়তো লেখার উদ্দেশ্য বা তাগিদ। তারপরে যে জিনিসটা আসছে যে 90s একটু আমরা আগে আলাপ করছেন, রুবাদ ভাইও ছিলেন, বাপি ভাই, আমরা বলছিলাম যে 90s কেন লেখালেখি আগের ধারে হলো না। তো তখন আমার মনে, আপনার কথা শুনে প্লাস আমিও সেই সময়েরই মানুষ, 90-এর কথা বলছিলেন, নস্টালজিক হয়ে যাচ্ছিলাম। তো 90-এ কিন্তু শুধু এরশাদের পতন হয়নি, 90-এর পরে আমরা পোস্ট আইডিওলজিক্যাল সোসাইটিতে চলে গেছি। কেন লিখবে একটা লোক, কি চায়? চাওয়ার একমাত্র জিনিস দাঁড়িয়ে গেল টাকা পয়সা, খ্যাতি চায়, প্রতিষ্ঠা চায়, বৃত্ত চায়। কিন্তু এর আগে ধরেন আখতারুজ্জামান ইলিয়াস যখন লিখছেন বা মহেশ সেতার দেবী যখন লিখছেন, তখন কিন্তু একটা উদ্দেশ্য আছে, সমাজ চাই, আমি ক্ষুরধারক বিশ্লেষণ করতে চাই, আমি সমাজকে দেখাতে চাই যে তুমি আসলে কি এবং তুমি কি হতে পারো কি হতে পারো না, মানিক যেভাবে লেখেন আর কি। তো যে জিনিসটা মনে হয় যে আমাদের এখানে, আমি জানি না এটা কেন, বাট মনে হয় যে 90s-এর পরে পোস্ট আইডিওলজিক্যাল পৃথিবীতে লেখকরা মনে হয় লেখার তাগিদ চলে গেছে। তা আখতারুজ্জামান ইলিয়াস তো চলে গেলেন 97 সালে, ওনার বইটা রয়ে গেছে, বাট ওনার বইয়ের খোয়াবনামা বা চিলেকোঠার সেপাইয়ের যে ডেপ বা খোয়ারি গল্পের যে ডেপ বা অন্য ঘরে অন্য শহরের যে ডেপ এবং নিজের আঙ্গিক নিজে তৈরি করে আঙ্গিক এবং আধেয়র মধ্যে যে সম্বন্ধ তৈরি করার যে ব্যাপারটা, ওই সিরিয়াসনেসটা বোধহয় চলে গেল কেমন জানি। কারণ ওই ব্যাপারটা যে আমরা পোস্ট আইডিওলজিক্যাল সোসাইটিতে চলে গেছি এবং চলে গেছি এটা আমরা ঠিক স্বীকারও করতেছি না কিন্তু, কারণ আমাদের ওই রেশগুলি রয়ে গেছে। লেখক হতে যাচ্ছে কিন্তু সরাসরি বলতে পারছি না যে আমরা আসলে বিখ্যাত হওয়া দরকার বা অনেক টাকা পয়সা দরকার, কারণ গুরুরা তো আসলে আছে। তো সমাজ কিন্তু সাইলেন্টলি চেঞ্জ হয়, সমাজ কিন্তু সবসময় লাউডলি চেঞ্জ হয় না, এই চেঞ্জগুলো অনেক সাইলেন্ট। তো এরপরে যে জিনিসটা হচ্ছে যে আমরা এখন একটা পোস্ট চাই না চাই, স্বীকার করি না করি, আমরা লেখকরা আধুনিক, ওই সময় লেখকরা বোধহয় আধুনিক সমাজের একটা ব্যাপার বোধহয় ছিল। তো আমরা পোস্ট মডার্নিটি কিন্তু নেই। এরপরে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে যে পোস্ট আইডিওলজিক্যাল সোসাইটিতে যে পোস্ট মডার্নিটির ব্যাপারটা যে এসছে, যে আমি আমার মতো করে লিখব, আমার ঠিক বড় কোনো গোল বা বড় কোনো ইয়ে নেই, ওই জিনিসটা মনে হয় আমরা নেই, যেই কারণে লেখালেখি একটু কমে গেছে। আমরা আখতারুজ্জামান ইলিয়াসের পরে বা এখন আমরা হার্ডলি 5 জন কন্টেম্পোরারি রাইটারের নাম আমরা বলতে পারি। হয়তো এটা একটা কারণ হতে পারে, বাট আমার ভুলও হতে পারে। মানে আমি ধরেন আমার এই শহরে এসে একটা, যেহেতু আমাকে কিছুটা আপনি একেবারে সরাসরি অঙ্গুলি দেখেন, সেই কারণে বলি যে এই শহরে এসে আমার একটা প্রবলভাবে একটা কৌতূহল ছিল যে আমি না হলে 4-5টা প্রফেশনে কাজ করব। কারণ আমি যেহেতু মানে কিশোর ছিলাম 71-এ, আমার একটা কিউরিয়াসিটি ছিল যে কীভাবে, মানে যে ছোটোবেলা থেকে বাবা যেহেতু শিক্ষক ছিলেন, যে নিমক হারাম শব্দটা খুব মাথার মধ্যে ছিল যে কীভাবে এরকম সব হয়, এভাবে হয় কী করে। বাবার ছাত্ররা মুক্তিযোদ্ধা ছিলেন সব। তো আমার এরকম বড় কিছু করার যেহেতু প্ল্যান ছিল না, জন্য প্রথমে আমি ধরো অনেক ধরনের কাজ করেছি, করতে 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 একটা সময় এসে আর্কিটেক্টদের টাকা লাগবে, যেহেতু কীভাবে যেন ক্লিক করে গেছে, আমি থেকে গেছি এখানে। সো এখন আমার তো একটা সময় আসছে যে সময়টা আমাকে জানি, আমার বড় বোনও মারা গেছেন কয়েকদিন আগে, তো ওই ফিয়ারটা তো চলে গেছে, মানে আই হ্যাভ টু গো। সো ওই জায়গাটাতে মনে হয় যে আসলে আমার নিজের সন্তান প্লাস আমার অফিসের আমার সহকর্মীরা অলমোস্ট সবাই 30 বছরের নিচের। সো প্রতিদিন তো আমি কার করাই থাকি তাদের সামনে, এভরিডে। আপনি যে গল্প করে বলেন না 90 এটা করেছে, কিছুই করিনি আমি আসলে। অনম কথাটা সেদিন ঠিকই বলেছিল, আসলে হয়নি কিছু, আসলে আমরা করিনি। এখন করিনি করা সত্ত্বেও যে প্রিটেন্ড করতে থাকি, আমার প্রশ্নটাই প্রিটেনশন নেই, কিন্তু আমরা প্রিটেনশনের মধ্যে আছে আর কিচ্ছু না। আমরা এমন কিছু অর্জনও করিনি, করিও নি। তো ওই জায়গাটাতে আসলে আমরা কি নিজেদেরকে খুঁজে বের করার চেষ্টা করবো যারা আসছে তারা, নাকি একটু আগে সুজা যেটা বললো যে আমাদের আগে সব কিছু জীবন নিয়ে ঘষাঘষিও তেমন হয় না এবং খুব একটা গভীরে যায় না, সেটা করবো নাকি জাদুকর কেন, মানে করবোটা কি আসলে? আমি শারমিন আফরোজ অনন্যা।
তো আমি হচ্ছে স্থপতি, এখানে অনেকদিন ধরে আছি। তো মানে এই জেনারেশনের হয়ে বা অনেক জুনিয়র হিসাবেই আমার হচ্ছে কিছু মানে আমি শুনছিলাম, এর আগের প্রোগ্রামেও ছিলাম, এই প্রোগ্রামেও ছিলাম, সবার কথাই শুনছিলাম, আসলে অনেক নতুন কিছু জানা হচ্ছিল। তো আমার আসলে দুইটা অবজারভেশনের মতো আছে। একটা হচ্ছে যে মানে দেখা যায় কি আমরা সব কিছু নিয়ে হয়তো কথা বলছি, এখানে ক্রিয়েটিভ সেক্টরে আসলে অনেক মানুষজন বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন সেক্টরে আছেন, তো স্থাপত্য নিয়ে হয়তো বা আমাদের কথা বলাটা খুব কম হচ্ছে। এই জিনিসটাকে আমরা কিভাবে আরও বেশি মানে কর্পোরেট করতে পারি আমাদের চিন্তাভাবনায় বা আমাদের কথোপকথনে। আর জুনিয়র হিসাবে আমার আরেকটা বেশ অবজারভেশনের ব্যাপার হচ্ছে যে দেখা যায় কি যে এখানে যেহেতু ক্রিয়েটিভ সেক্টরে অনেকেই আছেন, কেউ ফিল্ম মেকিং, কেউ হচ্ছে কথা সাহিত্যিক, আর্কিটেকচার, কিন্তু দেখা যায় কি আমাদের পারস্পরিকতা আসলে খুব কম হয়। আমি আসলে মানে আর্কিটেকচারের এত বছরে যে কয়দিনই হয়েছে, আমি আসলে এই ক্রিয়েটিভ সেক্টরগুলোর মানুষদের পারস্পরিকতা বা মত বিনিময় বা কোনো বিষয়ে তাদের অ্যালাইনমেন্ট, এই জিনিসটা আমি খুব কম দেখি। এটার কারণটা আসলে কি? এটা কি আমাদের ইয়াং জেনারেশনের জন্য এই জিনিসটা কি করা হচ্ছে না, নাকি পারস্পরিক এই ক্রিয়েটিভ সেক্টরগুলোর মধ্যে যদি আমাদের অ্যালাইনমেন্ট আমরা বেশি আনি এক্ষেত্রে কোনো মানে সংঘাত তৈরি হতে পারে? মানে এটার আসলে কারণটা কি? কেন আমরা আমাদের কালচারালি ক্রিয়েটিভ সেক্টরগুলো এত অ্যালাইন্ড না? এইটা আসলে একটা সমস্যা। আর একটা কথা যে আমি এটা সমাধান জানি না যে কেন এটা হচ্ছে না এবং কীভাবে এটা হবে, আমি এটা জানি না। এই যে আয়োজনটা হচ্ছে এটার মধ্যে অনেক রকমের মানুষ আছে, অনেক পেশার মানুষ আছে, এটা একটা ভালো দিক। আমি জানি না যে এই আগ্রহটা আমাদের থাকবে কিনা, যে আয়োজন না হোক, আমরা একসঙ্গে বসে আড্ডা দেবো, গল্প করব, কথা বলবো, নানা বিষয় নিয়ে কথা বলবো, এটা হবে কিনা। এইটা আমাদের পক্ষ থেকে মুজাহিদ সবাইকে কল দেয়, সবাইকে ডাকে, এবং আমি খুবই রিকোয়েস্ট করবো আমাদের এই স্পেসটা আছে, এই যন্ত্রপাতি আছে, খাওয়া ঠিকঠাক মতোই হবে। হ্যাঁ, সো বিষয় নিয়ে আমাদের কনফিউশন থাকে কোন বিষয়ে বলবো, তা আমি জাস্ট কিক অফ করেছি টু বি ভেরিফাই। আজকে যেমন নেক্সট আর কী কথা বলবো সেটা আমরা কথা বলে ঠিক করে নেব। আর সবসময় যে ঠিক হবে ওই অনুযায়ী কথা হবে এটাও ঠিক না, আসলে নাও হতে পারে। ব্যাপারটা আসলে আন্তরিক একটা আড্ডা হয়ে উঠুক, এটুকুই, আর কিচ্ছু না। ধন্যবাদ সবাই।